ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার। আচ্ছা, তো আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম হচ্ছে ইয়াং গুডম্যান ব্রাউন, তাই তো? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তো আমরা টেক্সটটা শেষ করেছিলাম। জি স্যার। জি স্যার, শেষ করতে। আচ্ছা, তো ভেরি গুড। তাহলে ইয়াং গুডম্যান ব্রাউন আমরা ওদিকে শেষ করেছি। আশা করি তোমরা পড়েছো। সামারি টামারি বই তো আছে নাকি সাথে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তো আমি সামারিটা দিয়ে দিব। আর তোমাদের টেস্ট অফ দ্য ডিয়ার প্লিজ ওই ইয়াটা কিন্তু প্রশ্নগুলো দিয়েছি আজকে আমি। পেয়েছো? খেয়াল করছো? এখন মোটামুটি তোমাদের কোশ্চেন আনসারগুলো ধারাবাহিকভাবে দিয়ে যাব। বাস, স্যার, আমেরিকান পোয়েট্রির প্রশ্নগুলো দেবেন না? ধারাবাহিকভাবে দিব। আকশা ওটাকে দিয়ে শেষ করি। এখন তোমাদের কাজ হচ্ছে স্যার যেটা দেননি সেটা নিয়ে তো তোমাদের গন্ডগোল শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ, টেস্টটা না শেষ স্যার, করেছি। কালকে আমেরিকান পোয়েট্রি রিভাইজ দিতে বসে দেখলাম কি যাই প্রশ্নগুলো পড়ে আসি, এখন গিয়ে দেখি নেই, তাই জিজ্ঞেস না না, করলাম। আমি তো দেই না, সে তোমাদের ক্লাসে বলেছি। এখন ধারাবাহিকভাবে দিচ্ছি। আশা করি এখন দিতে থাকবো তোমাদেরটা। এখন পড়ে নিবা সব। ওকে, তো স্যার, আজকে টু দ্য লাইট হাউস পড়াতে চাইছিলেন। হ্যাঁ, আজকে আমরা টু দ্য লাইট হাউস পড়বো। তো তোমরা পড়েছো তো? হ্যাঁ স্যার। জি জি স্যার। স্যার। ভেরি গুড। তো এই টু দ্য লাইট হাউসের থিমটা কি বলো তো শুনি। আচ্ছা, ইয়াং গুডম্যান ব্রাউন নিয়ে কারো কোনো কথা নাই তো? তাহলে ওটাকে এখান থেকে আউট করে দিই নাকি? কারো কোনো সমস্যা আছে ইয়ং গুডম্যান ব্রাউন নিয়ে? না স্যার। আপত্তি বিপত্তি না কিছু স্যার। থাকলে? আচ্ছা, যদি না থাকে তো ভালো। আচ্ছা, এখন দেখি আগামীকালকে আবার মেহেরপুরে ফিরবো। কালকে আর কাজটুকু হবে না, সারাক্ষণ গাড়িতে থাকতে হবে। পরের দিন ইয়াং গুডম্যান মানে এদিকে যেটা পড়াবো সেটার সাথে সাথে যেগুলো বাদ আছে ওই একটা করে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে দুইটা করে আমার আগায় যাবে আর কি। খুবই মানে জমে যাচ্ছে কাজ আমার, হ্যাঁ, সমস্যা হয়ে যাচ্ছে। দেখি। ওকে, তাহলে ইয়াং গুডম্যান ব্রাউন সবাই কি ঠিক মতো পড়ছো তো? ইয়াং গুডম্যান ব্রাউনটা পড়ে কিছু শেখা গেল? হ্যাঁ হ্যাঁ, স্যার। থিমটা কি বলো তো? ইয়াং গুডম্যান ব্রাউনের থিম কি? হুম, কেউ বুঝতে পারছো থিমটা কি হবে? স্যার, সবাইকে ভালো মানুষ ভাবে বিশ্বাস করে, কিন্তু লাস্টে দেখা যায় কেউই ভালো না পৃথিবীতে, তার মানে এরকম কিছু। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? পৃথিবীকে শাসন করছে কে? ওই ইভিলরা। হুম, কারা শাসন করছে? ইভিল নাকি? স্যাটান। হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। এবং আর এই স্যাটানিক যে বৈশিষ্ট্যটা সেটা হলো কি? ভণ্ডামি। সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? ভণ্ডামি, মানে হ্যাঁ। স্যার, রাত্রে অপকর্ম করছে, সকালবেলা এসে ভণ্ড সেজে সুন্দর মানুষ সেজে সবার বক্তৃতা দিচ্ছে, হ্যাঁ, এরকম তার কিছু। মানে ওই ভণ্ডামি যে অন্ধকারে বা পিছনে পিছনে খারাপ কাজ করতেছি আর বাইরে বাইরে এসে ওপেন ফিল্ডে এসে দেখাচ্ছে আমরা খুব সাধু নাকি? সাধু সাধু, হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। তা দেখো, দ্য মেইন থিমস অফ ন্যাথনিয়েল হথর্ন ইয়ং গুডম্যান ব্রাউন আর দ্য হিপোক্রেসি অফ পিউরিটানিজম, দ্য লস অফ ইনোসেন্স অ্যান্ড ফেইথ অ্যান্ড দ্য স্ট্রাগল বিটুইন গুড অ্যান্ড ইভিল, আইসোলেশন ইত্যাদি ইত্যাদি। তার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে হিপোক্রেসি, এখানে ধর্মীয় ভণ্ডামি যেটা, ঠিক আছে? তো যে মানুষ সবাই আমরা ইভিল দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই। দেখো, দ্য স্টোরি ইজ আ কামিং অফ এইজ টেল, মানে কি বয়সের সাথে সাথে আমরা বুঝতে পারতেছি যে যাকে আমরা ভালো মনে করতাম, সৎ মনে করতাম, তারাই শেষ পর্যন্ত ওই একই পথের পথিক। হ্যাঁ, যে সবাই আমরা ওই ইভিল, তাই তো, ইভিলের পথেই চলছি। এখান থেকে মুক্তির উপায় খুব একটা আমরা দেখি না। দেখি বলো? স্ট্রাগল না বিটুইন স্যার। গুড অ্যান্ড ইভিল, সোসাইটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল, সব জায়গাতেই। ওকে, তাহলে একটু ভালো করে থিমেটিক আইডিয়া পড়ে নিলেই হবে। তাহলে ওটা একটু বাদ দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে টু দ্য লাইট হাউস।
টু দ্য লাইট হাউস, রাইটার কে? ভার্জিনিয়া উলফ। স্যার ভার্জিনিয়া উলফ। উলফের বানানটা কি? WOOLF। হুম। আর ওলফ বানান কি? WOLF। হ্যাঁ দেখো এই জায়গায় একটা ডাবল হয়ে আছে, এই ফুলটা আমাদের একটু কম করতে হবে, ঠিক আছে? কি সমস্যা? হ্যাঁ আচ্ছা, ভার্জিনিয়া উলফ টু দ্য লাইট হাউস, এই যে এই লেডি, এই বইটা পড়তে গেলে অনেকটা আমরা যে পোয়েট্রিতে পড়েছি না, সিলভিয়া প্ল্যাথ পড়েছো? হ্যাঁ স্যার। অনেকটা ওইরকম লাগে কিনা বলো তো, সেন্সটা ওরকম জি মনে হয়? স্যার। বলছে টু দ্য লাইট হাউস। প্রথমে দেখি ভার্জিনিয়া উলফ এর কোন সময়ের এবং তার মেইন আইডিয়ালগুলো কি কি এবং তিনি কেমন জীবনযাপন করেছেন। তারপর হচ্ছে ওই যে আমরা একটা পড়লাম না, এমিলি ডিকেনসন পড়েছিলাম, ওনার কবিতা তো পড়েছি নাকি আমরা? হ্যাঁ এমিলি স্যার। ডিকেনসন, জি স্যার। এগুলো কি সব একই রকম লাগে না চিন্তা ভাবনা বলো তো? একই সেন্সের, একই ধরনের অ্যাবস্ট্রাক্ট কিছু বিষয় ভাবনা, তারপরে ফেমিনিস্টিক আইডিয়াল, এগুলো নিয়ে কিন্তু আলোচনা মেনলি। দেখো বলা হচ্ছে ভার্জিনিয়া উলফ তিনি মেনলি একজন মডার্নিস্ট লিটারেচার, মডার্নিস্ট ফিচার বা এগুলো তো আমরা অলরেডি জানি। বিশেষ করে তিনি বিখ্যাত হচ্ছেন তার সাইকোলজিক্যাল, প্রোফাউন্ড সাইকোলজিক্যাল ইনসাইট এবং পায়োনিয়ারিং ফেমিনিস্ট থট। তাহলে এখানে যে আইডিয়ালটা প্রধানত আসছে সেটা হলো কি, ফেমিনিজম। ফেমিনিজম বলতে আমরা কি বুঝি বলো তো? ফেমিনিজমটা আসলে কি? স্যার নারী কেন্দ্রিক। হ্যাঁ হ্যাঁ, বললাম না। নারী কেন্দ্রিক। সেটা কি জিনিস, নারীরা কি চাই? হ্যাঁ, স্যার নারীর সমানাধিকারের যে বিষয়টা। সমান অধিকার, তাই তো? আচ্ছা, সমান অধিকারে যেমন একটা সমান অধিকার বলো, যে এইরকম স্যার একটা সমান অধিকার চাই আমরা। তার রাস্তাঘাটে অবাধে চলাফেরার অধিকার। আচ্ছা, এখন এই অধিকারটা কে দেবে তোমাকে বলো? সমাজ। সমাজ কি কারো হাতে চলে? জি না স্যার। তাহলে তোমাকে এই অধিকার কে দেবে যে তুমি রাত 12টার সময় একা একা রাস্তা দিয়ে হেঁটে যাবা কোনো রকমের কোনো বিপদের আশঙ্কা ছাড়া? এই নিরাপত্তা তোমাকে কে দেবে? রাষ্ট্র দিতে পারবে পুরোপুরি বলো তো? না স্যার। তাহলে এই ক্ষেত্রে কি করা যায়? হ্যাঁ, এই সমস্যা কোথা থেকে মেটাবো আমরা? অলরেডি তো স্যার পরিবার থেকে। সংবিধান তো অলরেডি দিয়ে রাখছে, সংবিধান তো অলরেডি নারীর অধিকার দিয়ে রাখছে, সমান অধিকার সব কিছুই দিয়ে রাখছে, ঠিক আছে? কিন্তু প্রয়োগ ক্ষেত্রটা হচ্ছে কি, আমরা মানুষেরা, তাই না? সব কিছু তো মানুষের জন্যই। এখন আমার বাড়িতেও আমার একটা বোন আছে, তার নিরাপত্তার জন্য আমি ভাবি, কিন্তু আমার বন্ধুর যে বোন আছে তার জন্য আমি আবার খুবই কেমন নিরাপত্তা স্বরূপ, নাকি কি কি স্বরূপ বলো? তার জন্য আমি আবার দানব স্বরূপ, ঠিক আছে? স্যার এটাও এক ধরনের হিপোক্রেসি হলো না? না সেটাই দুই তো দিক বলছি, দিয়ে দুই রকম। না সেটাই তো বলছি, সেই হিপোক্রেসি আছে বলেই তো তুমি যতই সরকারিভাবে আইন করো এটা কি প্রয়োগ করা যাবে বলো? আমি তো সেটাই বলছি। না স্যার। হ্যাঁ, যে আসলে তোমাকে এই নিরাপত্তাটা কে দেবে? যতক্ষণ না আমি ছেলে হিসাবে আমি আমার বোনের নিরাপত্তা ভাবছি, কিন্তু তোমার বোনের নিরাপত্তা তো আমার কাছে নেই, কারণ আমি বরং তার কাছে আবার ভিলেন, ভিলেন কি না বলো? হ্যাঁ স্যার। হচ্ছে না এরকম? দেখাচ্ছে আমার বন্ধুর বোন যদি এখন আমার কাছে নিরাপদ না হয়, তাহলে আমার বন্ধুর কাছে আমার বোন কীভাবে মানে নিরাপদে থাকবে? আর এই নিরাপত্তা সরকার কিভাবে দিবে, তাই না? হ্যাঁ, সরকারের অবশ্যই দায়িত্ব আছে এই সিস্টেমগুলো চালু করা, তারা চালু করেছে অবশ্যই, এটা আগেও ছিল না, সেটা এখন হয়েছে। শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ দেওয়া, চাকরির ক্ষেত্রে সুযোগগুলো দেওয়া,
এগুলোর ক্ষেত্রে আছে, এখন অনেকটাই মেয়েরা এগিয়ে গেছে। হ্যাঁ, এইগুলোই আসলে চাওয়া হচ্ছিল। আমি যেগুলো বলতে চাচ্ছি এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার, আর সাইকোলজিক্যাল ব্যাপার থেকেই সামাজিক সমান অধিকারের বিষয়গুলো আসে। কিন্তু ভার্জিনিয়া উলফ আরও গভীরে ভেবেছেন, পারিবারিক বিষয়গুলো থেকে ভাবছেন। কেমনভাবে বলো তো? আমরা তো মনে করো তোমার হচ্ছে ছোট ভাই আছে, তোমার বয়স এখন 13-14, তুমি 9-10-এ পড়ো। তা তুমি মনে করো স্কুলে যাবা একটা, ইয়াতে যাবা, দোকানে যাবা একটা খাতা কিনতে। তা তোমার ভাই হচ্ছে মনে করো বয়স হচ্ছে ওইরকম 4-5 বা 3-4, কোনো রকম হাঁটতে শিখেছে, তোমাকে সে সঙ্গ দিতে পারে। তা তোমার মা বলতেছে কি বলো তো, যে দোকানে গেলে তোর ভাইকে সাথে করে কি করিস, নিয়ে যাস। এটা না, বলো? জি স্যার। যে তুমি তুমি তোমার তোমার 13-14 বছর বয়স, তুমি যথেষ্ট বড় হয়ে গেছো, আর তোমার ভাই মাত্র একটু হাঁটতে শিখছে, 3-4 বছর বা এরকম বয়স হতে পারে। তোমার মা বলতেছে কি, দোকানে যাচ্ছিস, যা তোর ভাইকে নিয়ে যাস। তা তো ওই ছোট্ট ভাইকে তোমার নিরাপত্তা দিতে পারবে বলো তো? না স্যার। তাহলে কেন বলতেছে? এটা কি আসলে ফিজিক্যাল কোনো সেফটির জন্য, নাকি অলরেডি পুরুষতান্ত্রিক যে চিন্তাভাবনা তোমার ব্রেনের মধ্যে, তোমার মায়ের ভিতরে যেমন আছে, তোমার ভিতরেও সেই সেট আপটা অটোমেটিক তৈরি করার জন্য, যে তুমি তোমার সিকিউরিটি দিতে পারবা না। তোমার থেকেও ছোট বাচ্চাও একটা যদি পুরুষ হয়, তাহলে সে তোমার সিকিউরিটি দিতে পারে, কিন্তু তুমি তোমার সিকিউরিটি দিতে পারবা না। ব্যাপারটা এরকম না, বলো? স্যার আপনি কি স্যার হ্যাঁ স্যার। নারী হ্যাঁ, নারীর যে সংস্কার কমিটি যে আছে স্যার, এখানকার একটা প্রস্তাবনা দেখেছেন কিনা স্যার? এই যে ওখানে বলা হচ্ছিল স্যার যে বৈবাহিক ধর্ষণে নারী ইচ্ছা করলে এখন থেকে মামলা করতে পারবে ওরে স্বামীর বাবা, তাহলে বিরুদ্ধে স্যার। পুরুষদেরকে প্রতিনিয়ত দেখবা যে দড়িতে ঝুলতেছে। হুম, ঝগড়া হ্যাঁ হইলেই স্যার, ধর্ষণের দায়ী। এই হ্যাঁ, যে সংস্কারগুলো যে এটা আবার কেমন ধরনের সংস্কার স্যার? তাহলে সংসারের মধ্যে তো ঝামেলা লাগতেই পারে হুম কোনো হুম কারণে। হুম। এখন আমি যদি নারীদেরকে এই অধিকারটা দিই, বা আমি এটা কারো নারীর বিরুদ্ধে বলছি না স্যার, এটা তো কেমন ন্যায্য হলো যে তখন দেখা যাবে স্যার যে নারীরা ইচ্ছা করলে আমাকে আমার বিরুদ্ধে বা যারা ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এখনই দিবে তো এবং হচ্ছে, এখন ওইরকমটা নাই, তারপরেও তো নারীরা এটা ইউজ করতেছে না, অনেক ক্ষেত্রে নারীরা ইউজ করতেছে। সেটা প্রমাণ হওয়ার আগ পর্যন্ত নারীকেই সবাই দেখতেছে কি, যে ও ঠিক, কিন্তু প্রমাণ হওয়ার পরে দেখতেছে অনেক ক্ষেত্রে পুরুষরাও এর বিপদে পড়ে গেছে। এইগুলো আসলে খুবই করুণ। এই এই জিনিসটা হলে, বাট বিয়ের সঙ্গে তো ধর্ষণ শব্দটা যায় না, না? হ্যাঁ সেটাই তো, হ্যাঁ, সেটাই তো সমস্যাটা হয়ে গেছে গো। এই ধর্ষণ, ওয়ার্ডটা এখানে এইটা ইউজ করলো কেন তাহলে? যারা এগুলা প্রস্তাবনা আনে ওনাদের কি স্যার মানে জ্ঞানের স্বল্পতা আছে কিনা আমার জানা নাই। তো মানে বৈবাহিক সম্পর্কে আবার ধর্ষণের বিষয়টা কোথা থেকে আসতেছে? প্লাস হচ্ছে যদি আমি আবার চাই আবার আমি স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবো, এটা আবার একতরফা হয়ে গেল না স্যার? যে আমি তখন তো আমি তো স্বামীকে ওই যে নাকে চুবানি এগুলো করতে পারবো স্যার। আরে এগুলা এটা তো কেন স্যার? সূত্র, তুমি বুঝতেছো না কেন? আমি তো সেটা বলতেছি যে ইউরোপ কান্ট্রিতে অলরেডি ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে। আমরা তো শুধু জি সেদিকে স্যার। আগাচ্ছি ধাপে ধাপে ভাই। আমরা তো 3-4 বছর পিছিয়ে আছি না, 300-400 বছর পিছিয়ে আছি। ওরা যেটা শুরু করেছিল সেটা তো আমরা পাচ্ছি, সেটা তো আমরাও পাবো। একসময় হবে কি, মেয়ে মেয়ে ছেলে ছেলেতে বিশ্বাস হবে না। একই রুমে একটা ছেলে একটা মেয়ে ঘুমাতে পারবে, কিন্তু দুটা ছেলে দুটা মেয়ে হয়তো বা ঘুমাতে পারবে না। ব্যাপারটা এরকম হয়ে যাবে একসময়, বুঝতে পেরেছো? এটা তো জি স্যার। এটা তো সিস্টেমে আগাচ্ছে, ধীরে ধীরে আগাবে। হ্যাঁ, একসময় নারীরা পুরুষদেরকে বিয়ে করতে বা পুরুষরা নারীদেরকে বিয়ে করতে ভয় পাবে, বুঝতে পেরেছো? আর এটাই তো তার একটা বড়, একটা পুরুষ তো বিয়ে করতে ভয় পাবে, পাবে না বলো? তো যাই জি হোক, স্যার। তো বিয়ে করতেই ভয় পাবে এখনকার যে অবস্থা। হ্যাঁ, আমাদের বাবা মার বা এই সময় তো মারধর করেছে, হ্যাঁ অবশ্যই এগুলো ঠিক হয়নি, কিন্তু তারপরেও যেভাবে এখন বর্তমানে ডিভোর্সের হার বেড়েছে, তাও তো ডিভোর্স দিয়ে রক্ষা পাচ্ছে ছেলেরা, তখন তো ডিভোর্স দিয়ে রক্ষা পাবে না নাকি? পুরো ফাঁসিতে ঝুলাই দিয়ে তারপর যাবে, বলো? হ্যাঁ স্যার। তখন তো জি স্যার। ফাঁসিতে ঝুলাই দিয়ে তারপর তখন পুরুষরা বলবে ভাই বিয়ের মধ্যে আমি নাই, ঠিক আছে তো? তখন অন্য রকমের সম্পর্ক তৈরি হবে, কিন্তু বিয়ে করতে মানুষ ভয় পাবে। যেমন আরব কান্ট্রিতে নাকি ছেলেরা বিয়ে করতে ভয় পায়, বুঝতে পেরেছ? কারণ ওখানে যে পরিমাণে যে কি যেন দিতে হয় না, সম্পদ দিতে হয় মেয়েদেরকে আগে বিয়ের সময় নাকি, সে ওই ভয়, হ্যাঁ, ওই ভয় নাকি ওরা বিয়েই করতে চায় না, পুরুষরা বিয়ে করতে ভয় পায়, ঠিক আছে?
তো যাই হোক, এখন তো এটা তো হচ্ছে এখনকার অবস্থা। তাহলে সেটা হচ্ছে আজ থেকে কত বছর, 1941 মানে তিনি তো মারা গেছেন ওই সময়। তাহলে 1882 মানে 1880, তাহলে ওদিকে হচ্ছে 20 বছর, ওদিকে আরও 100 বছর, আবার এদিকে 20 বছর, প্রায় 150 বছর আগের ঘটনা নাকি? তাহলে 150 বছর আগেই নারীরা তাদের স্বাধীনতা অধিকার আদায়ের জন্য চেষ্টা করেছে। এবং আমরা যে নভেলটা পড়ছি, এখানে স্বাধীনতাটার ব্যাপারটা কোন জায়গা থেকে আলোচনা করা হয়েছে? সমাজ, পরিবার, কোন জায়গায়? স্যার পরিবার থেকে। হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আসলে ওই যে শুরুটা হবে কোথা থেকে, পরিবার থেকে শুরু হতে হবে, পরিবারের উপর। কারণ ওই যে বললাম যে তোমার ছোট ভাইকে বলছে যে ওকে সাথে করে নিয়ে যাস, তার মানে ইউ আর নট ফ্রি ইভেন ইন ইয়োর ওন হোম অর ইন ফ্যামিলি। তোমার নিজের পরিবারেও তুমি স্বাধীন না। তোমার ছোট ভাই যে তোমার আরও 7 বছর পরে জন্মেছে, সে তোমার নিরাপত্তার কথা ভাববে বলে তোমার পিতা মাতা মনে করতেছে, যে নিরাপত্তা তুমি নিজে দিতে পারবে না। ঠিক আছে? তো এরকম আর কি বিষয়। যদিও এটার একটা কারণ আছে, এখন পিতামাতা তো আর হুদাই এ কাজটা নিশ্চয় করবে না, করবে বলো? যেমন পুলিশটা, যেমন ঠিক পুলিশ আমাকে হয়তো সরাসরি উপকার করছে না, কিন্তু পুলিশের অনুপস্থিতি যদি এখন পুলিশ তুলে নেওয়া হয়, হঠাৎ করে মনে করো ওই যে পুলিশটা যখন ওই যে ইয়ার সময়, জুলাই বিপ্লবের সময় হঠাৎ করে পুলিশটা করলো কি, যে তারা তাদের একটা ইয়া করলো, বিদ্রোহ করলো, যে তারা আর কাজ করবে না, তখন কেমন হয়েছিল বলো? হুম পুলিশ দেশে খুব বাজে অবস্থা তৈরি হয়েছিল, হ্যাঁ, কেউ দেশের অবস্থা বাজে শুরু হয়েছিল না? আমরা পুলিশকে হয়তো ঘৃণা করতেছি, কিন্তু তাদের উপস্থিতি আমাদেরকে কিন্তু নিরাপদে রেখেছে। হ্যাঁ, আমরা কিন্তু ইনডিরেক্টলি সেফে আছি, কারণ পুলিশি ভয় আমাদের সবার ভিতরেই কোনো না কোনোভাবে আছে। ডাইরেক্টলি হয়তো সে আমাকে এসে নিরাপত্তা দিচ্ছে না, কিন্তু আমি রাস্তায় চলতে পারতেছি, ঘুরতে পারতেছি। কিন্তু যদি এই পুলিশি সিস্টেমটা না থাকতো, আজকে রাস্তাঘাটে তুমি ফ্রিলি ঘুরতে পারতা না। কখন পকেট মার হতো, কখন চাকু মেরে তোমার পকেট কেটে নিয়ে চলে যেত, কে কাকে খুন করতো তার কোনো ঠিক থাকতো না। ঠিক আছে? কারণ কি, মানুষ জন্মগতভাবে ওই যে ইয়ং গুডম্যান ব্রাউন আর প্যারাডাইস লস্টের মতো। হ্যাঁ, প্যারাডাইস লস্টে কি আছে, শয়তানদের প্রধান উদ্দেশ্য ছিল কি, যে গডের প্রত্যেকটা ভালো কাজকে ডিস্টার্ব করা, সফল হতে না দেওয়া, সেটাই হতে তাদের একমাত্র গোল। আর এখানে বুঝতে হবে যে শয়তান আমাদের প্রত্যেকের ভিতরে আছে, আমার তোমার সবার ভিতরে আছে, শুধুমাত্র সুযোগ পাইলেই সে তার লাল চক্ষু বার করবে, শুধু সুযোগটা দিতে হবে। বুঝতে পেরেছ? বললাম দেখ, এই ইয়াতেই মানে কত মানে বাজে অবস্থা মানুষের। মনে করো যে আমি একটা টাকা ভুলবশত তোমার হাতে চলে গেছে, মনে করো তোমার কাছ থেকে একটা জিনিস আমি কিনেছি, দাম হচ্ছে 500 টাকা, ভুলবশত আমি তোমাকে 700 টাকা দিয়ে দিয়েছি মনে করো। ঠিক আছে? 700 টাকা দিয়েছি, তো আমি যখন টাকাটা চাইতে গেলাম, সে কি আমাকে দিয়ে দিবে না? বাড়তি টাকাটা ফেরত দিবে না? বলো। জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ফেরত তো দিচ্ছে না, বলছে ভাই পরে দিচ্ছি। পরে দেওয়ার পরে 200 টাকা আদায় করতে তোমার বছর পার হয়ে যাবে। বুঝতে পেরেছ? এরকম একটা বাস্তবে যে আমি এক ঘটনা বলি, তোমাদের বলছিলাম কিনা জানি না। মনে করো আমি মেহেরপুর থেকে যখন বগুড়াতে আসলাম, তখন আমারই গ্রামের ছেলে, আমাদেরই গ্রামের ছেলে, তো ওকে মাইক্রোটা ওর ভাড়া নিয়েছিলাম। ওর মাইক্রোই আমি প্রধানত ভাড়া নিই, কখনো আমি দাম দর করি না আর কি। ঠিক আছে? দাম দর আমি করি না, আমি খুব একটা দাম দরে পারিও না, বা দাম দর করতে আমার ভালো লাগে না। তো ও বলল যে ভাই, আমি আমি তো ভাড়া করি না, তোমাদের ম্যাডামকে দিয়ে, তার বাবাকে দিয়ে আমি ভাড়া করাইছি। তো হলো, ভাড়া হলো 7,000 টাকা। 7,000 টাকা সে বগুড়ায় রেখে আসবে। তো আমি আর এটা জানতাম না যে ভাড়া 7,000 টাকায় ঠিক হয়েছে। তো আমি একটা আবার ওই যে একটা ট্রাক মতো নিয়েছিলাম জিনিসপত্র আনার জন্য, ওটার ভাড়া হয়েছিল 8,500 টাকা। তো সেই মিলে একসাথে দুইজনকে যখন আমি বিদায় করলাম ভাড়া দিয়ে, তো ওদের আমি 8,500 দিলাম, আর একে আমি 8,000 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে? 8,000 টাকা মনে করে দিয়ে দিলাম। তো ওই গাড়িতে আবার আমার শ্বশুর মনে করো ফিরে গেছে ওই গাড়িতেই। তো আমি বাসায় যখন ঢুকলাম নতুন রুমে, তখন তোমাদের ম্যাডাম বলতেছে ভাড়া কত দিচ্ছে? আমি বলছি 8,000। বলছে কেন, 7,000 টাকা ফিক্সড হয়েছে যে? আমি বলছি আমি তো জানতাম না, আমি 8,000 টাকা দিয়ে দিছি। তো ভালো কথা, তৎক্ষণাৎ আবার সে তার বাবাকে কল দিল, যেহেতু ওই গাড়িতেই আছে। তো ওর বাপকে বললো যে তুমি তাহলে 1,000 টাকা ওখান থেকে নিয়ে নাও। তো ড্রাইভারের হাতে টাকাটা দেওয়া হয়েছে। এখন ওর বাবা বললো এরকম ব্যাপার ঘটেছে, তা তুমি 1,000 টাকা তাহলে ফেরত দাও। কারণ ওর কাছে টাকাটা তো আছে, এখনও তার মালিকের কাছে তো টাকাটা যায়নি। ঠিক আছে? কারণ ড্রাইভারের হাতে টাকাটা দিয়ে দিছি। এবার ড্রাইভার আবার তার মালিককে কল দিয়েছে যে এরকম আমাকে তো 8,000 টাকা দিয়েছে, আমি কি 1,000 টাকা ফেরত দিব?
সিস্টেমটা দেখো। তো আবার ড্রাইভারকে বলেছে এখন ফেরত দেওয়ার দরকার নেই, আগে আসুক তারপরে হিসাব টিসাব করে ফেরত দিব। ঠিক আছে, হিসাব টিসাব করে ফেরত দেওয়া যাবে কি না সেটা। তো ওখানেও গেছে, বাড়ির থেকে নামছে। তো তখন আবার শ্বশুর আবার বলছে কি টাকাটা ফেরত দিব এখন? বলছে না, পরে দেব, পরে হিসাব টিসাব করে দেব। তো এটা কেমন হলো বলো তো? এটা কি, এখানে কি কোনো হিসাবের ব্যাপার আছে বলো? নিশ্চয়ই তো স্যার, যেখানে ঠিকই হয়েছে 7,000, এই হিসাবের আবার কোথায়? এখানে আবার হিসাব টিসাবের কি আছে? গাড়িতে আমার শ্বশুর বসেছে, ড্রাইভার ওখান থেকে 8,000-এর ভিতর থেকে 1,000 টাকা বের করে ওর হাতে দিয়ে দিবে, এটাই তো। হ্যাঁ, তো টাকাটা হাতে পড়ে গেছে, এখন ওই টাকাটা বের করা তোমার জন্য খুবই কষ্টের। বুঝতে পেরেছ? তো পরে আমি রাগ করে আমি শ্বশুরকে বললাম ওই টাকা তো হাত দেওয়ার দরকারই নাই, ওর গাড়ি তো আমি নিবই না। এত ছোট লোকের ব্যাপারটা আমি বুঝি না, যেখানে একটা সিম্পল হিসাব। পরে বলছে ভাই টাকাটা, আমি বলছি না, আমি ওই টাকা ফেরত নেবো না। তো তোমার এখানে হিসাবের কী আছে? তুমি কি আমাকে পাগলা বুঝতেছো নাকি? হ্যাঁ, আমি কি পাগল যে তোমার আবার হিসাব করতে হবে, ক্যালকুলেটর মারতে হবে যে 1,000 টাকা ফেরত দেওয়া যায় কি না না যায়? তোমার যদি গাড়ির চাকা ভেঙেও যায় তাও তো ওই 1,000 টাকা আমার নাকি বলো? নাকি রাস্তার ভিতরে গাড়ি ভেঙে টেঙে গেলে 1,000 টাকার ক্ষতিপূরণ আমাকে দিতে হতো, এরকম কিছু ভাবছিল সে নাকি বলো? সেই ভালো জানে স্যার। তাহলে তুমি মনে করো যে আমাকে 1,000 টাকার জায়গায় তুমি আমাকে 1500 টাকা বাড়তি মোবাইলে পার করে দিয়ে ফেলছো ভুল করে। এখন আমার কাছে চলে আসছে, তুমি আমার কাছে ফেরত চাচ্ছ। আমি বলবো যে ভাই দাঁড়া, তোরা আমি হিসাব টিসাব করে দেখি ফেরত দেওয়া যায় কিনা? এরকম কিছু হবে বলো? না স্যার। হুম, না স্যার। তাহলে যে শুধু হাতে চলে গেছে তাতে, এটা আমি একটা উদাহরণ বললাম, এরকম অনেকবারই ঘটেছে বা এরকম ঘটতে দেখা যায় আর কি। যে মানুষের হাতে পড়লে এরকম, মনে করো তুমি কোনো কোচিংয়ে ভর্তি হয়েছো, তুমি ভর্তি হয়ে গেছো, টাকাটা দিয়ে ফেলছো, এখন বলছো যে আমি ভর্তিটা হব না, আমার টাকাটা ফেরত পাওয়াটার দরকার। তুমি কি সহজে পাবা বলো? না পাওয়ার স্যার। সম্ভাবনা কি এত সহজ বলো? হুম, আর কোনোদিনও দিবে না স্যার। তা এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, তাই বলছি যে আমাদের মেন্টালিটির যদি সমাধান না হয়, এই যে সাইকোলজিক্যাল বিষয়গুলো যে রাইটিংগুলো আছে, এর কোনো সমাধান আছে? এর কোনো সমাধান আমাদের ভিতরে নেই, বরং আরও দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে বিষয়গুলো। হুম, মানে এত জটিল হচ্ছে যে ভাবলেই এখনও মাথাটা মাঝে মাঝে গরম হয়ে যায়, মনে যেন যেগুলোর সমাধান কোথায়। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু অন্য রকমের কথা বলছি। আসলে এগুলোই এরকমই আলোচনার বিষয়। হ্যাঁ, সাহিত্যের ব্যাপারটা হলো স্টোরি রিলেটেড বিষয়গুলো আঁচ করার আগে আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়তে হবে যে আসলে আমরা কোন বিষয় নিয়ে কী কী বিষয় নিয়ে আলোচনা আমরা করছি, আসলে কোন বিষয়ে ধাক্কা দিচ্ছে বা রাইটার কী বলতে চেয়েছেন, তৎকালীন সময়ের সাথে এখনকার সময়ের পার্থক্যটা কোন জায়গায়। হ্যাঁ, তো যাই হোক, তার ব্যক্তিগত জীবনের যেহেতু এটা এক ধরনের অটোবায়োগ্রাফিক্যাল একটা এসে, মানে নভেল, তো এখানে কিছু কিছু বিষয় তার ব্যক্তিগত বিষয়ের সাথে রিলেটেড হয়। তো দেখো, আমরা যদি একটু দেখি ভার্জিনিয়া উলফ সম্পর্কে। কোথায়? ভালো, দেখো এখানে একটু খেয়াল করো, তার লাইফ সম্পর্কে আমরা একটু দেখি। দেখো, ভার্জিনিয়া উলফ ওয়াজ বর্ন ইন অ্যাডিলেইন, ভার্জিনিয়া স্টিফেন, মানে তার নাম, হ্যাঁ, বর্ন এই নাম তার পুরোটা, 1882 ইন সাউথ কিংস্টন, লন্ডন, জুলিয়া অ্যান্ড স্যার লেসলি স্টিফেন। তো ভালো কথা। এখানে তার সম্পর্কে বোঝাচ্ছে। দেখো ভার্জিনিয়া, দেখো বোথ ভার্জিনিয়াস প্যারেন্টস হ্যাড চিলড্রেন ফ্রম প্রিভিয়াস ম্যারেজেস। এখানে একটু খেয়াল করো তো, যে বোথ ভার্জিনিয়াস প্যারেন্টস হ্যাড চিলড্রেন ফ্রম প্রিভিয়াস ম্যারেজেস, তার মানে কি তার বাবা এবং মা উভয়েরই কি ছিল, আগের বিয়ে ছিল নাকি? জি স্যার। এবং তাদের দিক থেকেও কি ছিল, তাদেরও সন্তান ছিল। ঠিক আছে, তারপরে দেখো, জুলিয়াস ফার্স্ট ম্যারিজ টু ব্যারিস্টার হারবার্ট ডাকওর্থ প্রডিউস 3 চিলড্রেন, জর্জ, স্টেলা এবং দেখো জেরাল্ড। তাহলে জুলিয়া হচ্ছে তার মা, তাই তো? এই যে
জুলিয়া তার মা, যার আগে বিয়ে হয়েছিল কার সাথে? একজন ব্যারিস্টারের সাথে। তাদের 3 সন্তান ছিল। লেসলিস ফার্স্ট ম্যারিজ টু মিনি থেকারি। লেসলিকে স্যার লেসলি স্টিফেন, তাই তো তার বাবা। তার বিয়ে হয়েছিল মিনি থ্যাকারি, ডটার অফ উইলিয়াম ম্যাকফিস থ্যাকারি, এই যে একজন নভেলিস্ট, হ্যাঁ, তারই মেয়ের সাথে তার বিয়ে হয়েছিল। রেজাল্টেড ইন ওয়ান ডটার, লোরা। লেসলি অ্যান্ড জুলিয়া স্টিফেন হ্যাড 4 চিলড্রেন টুগেদার। এবার এই দুইজনের যখন আবার বিয়ে হলো, তাদেরও আবার সন্তান কয়টা? 4টা। হ্যাঁ, দেখো, ভ্যানেসা, থবি, ভার্জিনিয়া এবং অ্যাড্রিয়ান। তাহলে টোটাল সন্তান কত ওদের? তাহলে ওর ছিল আগের 3 জন, আর এর ছিল আগের 1 জন, তাহলে তো 4 জন। আর এদের আবার ছিল একত্রে আবার 4 জন, তাহলে টোটাল কয়জন? 8 জন। এই যে এতগুলো সন্তান, এখনকার বাবা মা কি বা এখনকার মানুষ কি ভাবতে পারবে যে এতগুলো সন্তান জন্ম দিতে পারবে? বলো তো। না স্যার। এখন তো মোটামুটি আর কদিন পর মানুষের সবচেয়ে বড় সফলতা হবে কি জানো তো? একটা সন্তান জন্ম দেওয়া। এবং সরকার পুরস্কার ঘোষণা করবে এক সময়, যে যে কমপক্ষে 2 বা ততোধিক সন্তানের জন্ম দিতে পারবে তার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, যেটা এখন রাশিয়া বা চায়নাতে এগুলো করা হচ্ছে। তো আমাদের দেশেও সেই পরিস্থিতি চলে এসেছে অলরেডি। হ্যাঁ, যে একটা সন্তান জন্ম দিতে গিয়েই মেয়েদের অবস্থা মোটামুটি নাজেহাল। খাবার দাবার থেকে শুরু করে সব কিছু বিষয়। তাহলে এখানে এই যে আমরা যে টু দ্য লাইট হাউস যে নভেলটা পড়েছি, এখানেও কি এরকম পরিবারের কথা বলা আছে কিছু? সন্তান সন্ততি এরকম কিছু আছে? জি স্যার, হ্যাঁ, স্যার ওদেরও 8 জন সন্তান। ওদেরও 8 জন সন্তান, তাই তো? আচ্ছা, বলছে ভার্জিনিয়া শোড অ্যান আর্লি অ্যাফিনিটি ফর রাইটিং। লেখালেখির প্রতি তার খুব একটা আগ্রহ ছিল। বাই দ্য এজ অফ 5 শি ওয়াজ রাইটিং লেটার্স অ্যান্ড হার ফ্যাসিনেশন উইথ বুকস হেল্প ফ্রম আ বন্ড উইথ হার ফাদার। তার বাবার সাথে একটা ভালো বন্ড হয়েছিল। তো যাই হোক, ফ্রম দ্য এজ অফ 10 শি বিগ্যান অ্যান ইলাস্ট্রেটেড ফ্যামিলি নিউজ পেপার। পারিবারিক নিউজ পেপার সে লেখা শুরু করলো। দ্য হাইড পার্ক গেট নিউজ, ক্রনিকলিং লাইফ অ্যান্ড ইভেন্ট উইদিন দ্য স্টিফেন ফ্যামিলি, মানে পরিবারের মধ্যেই, মানে নিজের পরিবারের মধ্যে সে একটা এরকম নিউজ পেপার চালালো। ভার্জিনিয়া উড রান দ্য হাইড পার্ক গেট নিউজ আনটিল 1895. 1897 ভার্জিনিয়া বিগ্যান হার ফার্স্ট ডায়েরি, হুইচ শি কেপ্ট ফর দ্য নেক্সট 12 ইয়ার্স। আচ্ছা, গেল। এরপর হচ্ছে এইখানে আমরা একটু দেখি, অনেক দেখো, সেক্সুয়াল অ্যাবিউজ ইন দ্য 1939 এসে আস কেস অফ দ্য পাস্ট, ওলফ ফার্স্ট ডিসক্লোজ দ্যাট, খেয়াল করো, ওলফ ফার্স্ট ডিসক্লোজ দ্যাট শি হ্যাড এক্সপেরিয়েন্স সেক্সুয়াল অ্যাবিউজ বাই আর হাফ ব্রাদার জেরাল্ড ডাকওর্থ ডিউরিং চাইল্ডহুড। তার মানে কি, ফ্যামিলিতে যদি সে নিরাপদ না থাকে, যেটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা ছিল তার ভাই, তাই না? এই যে জেরাল্ড, তার কার দিক থেকে? মায়ের দিক থেকে, তাই তো? তার মায়ের দিক থেকে তার যে হাফ ব্রাদার জেরাল্ড, তার দ্বারা সে অ্যাবিউজড হয়। হ্যাঁ, টেসের কথা মনে আছে? টেসের কথা। জি স্যার। জি There স্যার। is speculation that this contribute to her mental health issues later in life, যেটা তার মানসিক অবস্থার খুব অবনতি করে আর কি। There are also suggestion of sexual impropriety from George Duckworth during the period that, দেখো, জর্জ ডাকওর্থ মানে তার হাফ ব্রাদার। হ্যাঁ, দেখো 2 ব্রাদার। হ্যাঁ, কারণ তার আগের, মানে তার মায়ের দিক থেকে আগের ছিল 2 ছেলে 1 মেয়ে, তাহলে 2 ছেলের দিক থেকেই সে এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে। ডিউরিং দ্য পিরিয়ড দ্যাট হি ওয়াজ কেয়ারিং ফর দ্য স্টিফেন সিস্টার্স হোয়েন দে ওয়ার টিনেজার্স। তাহলে এই বিষয়গুলো মানে মানসিকভাবে তাকে খুবই আঘাত করেছে। হ্যাঁ, হার মাদার্স ডেথ প্রিসিপিটেটেড, মানে আরও খারাপ অবস্থা তৈরি করলো, হোয়াট ভার্জিনিয়া লেটার আইডেন্টিফাইড অ্যাজ আর ফার্স্ট ব্রেকডাউন। ফর মান্থস আফটারওয়ার্ড শি ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাজিটেটেড। তার চেহারার দিকে তাকিয়ে কেমনটা মনে হচ্ছে বলো তো? সে খুব মানে এনার্জেটিক বা এরকম কিছু মনে হচ্ছে না? খুবই মানে মনে হচ্ছে যেন ভীষণ কেমন
চুপচাপ, ভীতু হয়ে হ্যাঁ আছে। ভীতু, মনে যেন একটা ভয় আতঙ্ক তার চোখে মুখে সবসময় লেগেই থাকে, এরকম একটা ভাব কিন্তু। হুম দেখো, ফর মান্থস আফটারওয়ার্ড শি ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাজিটেটেড অ্যান্ড শি রোড ভেরি লিটল ফর দ্য সাবসিকুয়েন্ট 2 years. স্টেলা ডাকোর টুক অন আ প্যারেন্টাল রোল ইন দ্য হাউসহোল্ড। স্টেলা বলতে তার মায়ের দিক থেকে যে বোনটা নাকি, তার মা মারা যাওয়ার পর সেই মোটামুটি প্যারেন্টাল রোলটা পালন করলো। শি ম্যারিড ইন এপ্রিল 1897 বাট রিমেইনস ক্লোজলি ইনভলভড উইথ দ্য স্টিফেন্স, মুভিং টু আ হাউস ভেরি ক্লোজ টু দ্য স্টিফেন্স টু কন্টিনিউ টু সাপোর্ট দ্য ফ্যামিলি। দেখো এইখানে লেসলি অ্যান্ড জুলিয়া স্টিফেন, তাই তো, স্টিফেন ফ্যামিলি, যেটা হচ্ছে তার মায়ের দিক থেকে। তো যাই হোক, তারপরে কী দাঁড়ালো, শি ম্যারিড ইন এত এত, রিমেন ক্লোজলি ইনভলভড উইথ দ্য স্টিফেন্স, মুভিং টু আ হাউস ভেরি ক্লোজ টু দ্য স্টিফেন্স টু কন্টিনিউ সাপোর্ট। হাউএভার শি ফেল ইল অন আর হানিমুন অ্যান্ড ডাইড ইন জুলাই অফ দ্যাট সেম ইয়ার। কে মারা গেল? তার হাফ সিস্টার নাকি, স্টেলা ডাকট। আফটার স্টেলার ডেথ, জর্জ ডাকট took on the role of head of the household and sought to bring Vanessa and Virginia into society. However, this experience did not resonate with either sister. Virginia later reflected on this societal expectation, stating, society in those days was a very competent, perfectly complacent and ruthless machine. দেখো, a girl had no chance against its fangs. খেয়াল করো, হ্যাঁ কথাটা কি বলছে, যে ওই দিনগুলোতে সোসাইটি ছিল খুবই কম্পিটেন্ট এবং পারফেক্টলি কমপ্লাসেন্ট এবং রুথলেস মেশিন। মানে কি, এটা কি তিনি পজিটিভলি বলছেন? এই ভেরি কম্পিটেন্ট বলতে এটা কি পজিটিভ কম্পিটেন্সি বোঝাচ্ছে কোনো কিছু, না খারাপ কাজে দক্ষ বোঝাচ্ছে? হুম না স্যার। খারাপ কাজ স্যার। তাই বলছে রুথলেস মেশিন। আ গার্ল হ্যাড নো চান্স এগেইনস্ট ইটস ফ্যাংস। এর যে ফ্যাংস মানে কি জানো, বিষ দাঁত নাকি, হ্যাঁ সেই বিষ দাঁত থেকে বাঁচার কোনো ওয়ে নেই। নো আদার ডিজায়ার্স সে টু পেইন্ট অর টু রাইট কুড বি টেকেন সিরিয়াসলি। মানে ফর ভার্জিনিয়া রাইটিং রিমেইনড আ প্রায়োরিটি। শি বিগ্যান আ নিউ ডায়েরি অ্যাট দ্য স্টার্ট অফ 1897 অ্যান্ড ফিল্ড নোটবুকস উইথ ফ্র্যাগমেন্টস অ্যান্ড লিটারি স্কেচেস। In February 1904, Leslie Stephen died, which caused Virginia to suffer another period of mental instability, lasting from April to September. During this time, she experienced a severe psychological crisis, which led to at least one suicide attempt. খেয়াল করো, সে একবার সুইসাইড অ্যাটেম্পটও করেছিল। Wolf later described the period between 1897 and 1904 as the 7 unhappy years. এই সময়টা তার জীবনের সবচেয়ে অসুখী সময় ছিল, খারাপ একটা সময় ছিল। ঠিক আছে, তারপরে আচ্ছা, তারপর হচ্ছে এখানে পড়াশোনার ব্যাপারটা একটু দরকার, যেহেতু তার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো কিন্তু এখানে জরুরি, তার প্রত্যেকটা রাইটিংয়ে তার ফ্যামিলি এবং তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলো কিন্তু সে তুলে ধরার চেষ্টা করেছে। দেখো, অ্যাজ ওয়াজ কমন অ্যাট দ্য টাইম, ভার্জিনিয়াস মাদার ডিড নট বিলিভ ইন ফর্মাল এডুকেশন ফর আর ডটার্স। দেখো, ভার্জিনিয়াস মাদার ডিড নট বিলিভ ইন ফর্মাল এডুকেশন ফর ডটার্স। তার মানে নারী শিক্ষার পিছনে কি নারীরাই বেশি দায়ী ছিল নাকি ছেলেরা? বলো। যাও, কেটে এমনি আইডিয়া করে, এমনি ফান করে বললাম। হ্যাঁ, এক্ষেত্রে এখন দেখো, আমাদের নারী শিক্ষার অবদানের জন্য কার, মানে কে বেশি সুপরিচিত আমাদের দেশে? বেগম রোকেয়া স্যার। বেগম রোকেয়া। তা বেগম রোকেয়াও কি এই টাইমের না? দেখো তো, জি স্যার। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ইনিও তো এই সময়েরই। এই দেখো, একই একই না, একই। দেখো, ইনি হচ্ছেন কি 1882, আর ইনি কখন? ইনি 1880। ইনি অবশ্যই একটু বেশি পাচ্ছেন, 1941, আর ইনি হচ্ছেন কি 1932। বেগম রোকেয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ টাইম রয়েছে, ডিসেম্বর 9 তার জন্ম এবং মৃত্যু একই দিনে। ঠিক আছে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আ প্রমিনেন্ট বেঙ্গলি ফেমিনিস্ট। তিনি একজন থিঙ্কার, রাইটার, এডুকেটর অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ফ্রম ব্রিটিশ ইন্ডিয়া থেকে।
তো দেখা যায় বেগম রোকেয়ার ক্ষেত্রে তার শিক্ষাতে কিন্তু মানে তার পরিবারের পুরুষেরাই তাকে কি বেশি সাহায্য করেছে কিন্তু, ঠিক আছে, এমনকি তার হাজবেন্ডও তাকে সাহায্য করেছে নাকি? হ্যাঁ, জি স্যার। এখানে যদি তোমরা পড়ো দেখবো এরকমই পাবা, এই যে সাখাওয়াত হোসেন, সেখান থেকে তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হয়ে গেছে। হ্যাঁ, সাখাওয়াত হোসেন। তার ইয়াটা পড়বা সুলতানাস ড্রিম, এটা পড়লে খুব মজা পাবা, বুঝতে পারছো? স্যার যে পড়ছি ওইটা। পড়ছো না, যে তাদের ড্রিম কি, যে ছেলেদেরকে ঘরের ভিতরে ঢুকাই নিবে নাকি? ছেলেরা অন্দরমহলে থাকবে হ্যাঁ, আর মেয়েরা অন্দরমহলে থাকবে, ছেলেদের পরিবর্তনে কাজ করবে কাজ বাইরে। করবে, হ্যাঁ। আচ্ছা, দেখো, হি ম্যারিড রোকেয়া আফটার দ্য ডেথ অফ হিজ ফার্স্ট ওয়াইফ, মানে বেগম রোকেয়া এই সাখাওয়াত হোসেনের আগে ওয়াইফ ছিল, তিনি মারা যাওয়ার পরে এই বেগম রোকেয়াকে বিয়ে করেন। দেখো, তিনি বলছেন আবার কি, অ্যাজ আ লিবারেল, তিনি একজন লিবারেল মানুষ হওয়ার কারণে হি এনকারেজ রোকেয়া টু কন্টিনিউ লার্নিং বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, অ্যান্ড হি অলসো এনকারেজড হার টু রাইট, অ্যান্ড অন হিজ অ্যাডভাইস শি অ্যাডপ্টেড বেঙ্গলি অ্যাজ দ্য প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজ ফর হার লিটারি ওয়ার্কস, এবং তিনি বাংলাতেই অধিকাংশ লিখেছেন। রোকেয়া রোড সুলতানাস ড্রিম বিফোর হার হাজব্যান্ড ডাইড ইন 1909। হ্যাঁ, সেখানে তিনি কি লিখেছেন, রোকেয়া রোড দেখো, রিভার্সিং দ্য রোল অফ মেন অ্যান্ড উইমেন ইন হুইচ উইমেন ওয়ার দ্য ডমিনেন্ট সেক্স অ্যান্ড দ্য মেন ওয়ার সাবঅর্ডিনেট অ্যান্ড কনফাইন টু দ্য, দেখো, মার্ডানা, ঠিক আছে তো, অর্থাৎ দ্য মেল ইকুইভ্যালেন্ট অফ দ্য জেনানা। শি অলসো ডেপিক্স অ্যান অল্টারনেটিভ ফেমিনিস্ট ভিজন অফ সায়েন্স, সেগুলো তিনি দেখিয়েছেন। তাই বলছে, দেখো, 5 months আফটার রোকেয়াস হাজব্যান্ডস ডেথ শি এস্টাবলিশ দেখো হাই স্কুল, নেমিং ইট সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, ভাগলপুর, উর্দু স্পিকিং এরিয়া, উইথ 5 স্টুডেন্ট, 5 জন স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলেন। তারপর তো যেটা হলো, তো যাই হোক, এখানে আমরা দেখতেছি কি একই ধরনের ফ্যামিলিয়াল ব্যাপারগুলো এসেছে। তো এখানে তার এডুকেশনটা নিয়ে আমরা একটু ভাবছিলাম, দেখি কোথায় গেল আর্লি লাইফ, এইটা একটু পড়বা তোমরা, ঠিক আছে? এখানে বেশ কিছু কথা বলা আছে, আমি যেহেতু বাদ দিয়ে পড়তেছি, একটু পুরোটা দেখার চেষ্টা করব, কারণ নভেলটা বুঝতে হলে এই ব্যাপারগুলো একটু তোমাকে পড়তে হবে। দেখো, এখানে বলছে কি, যে অ্যাজ ওয়াজ কমন অ্যাট দ্য টাইম, ভার্জিনিয়াস মাদার ডিড নট বিলিভ ইন ফর্মাল এডুকেশন ফর আর ডটার্স, ইনস্টিড ভার্জিনিয়া ওয়াজ এডুকেটেড ইন আ, দেখো, পিসমিল ফ্যাশন বাই হার প্যারেন্টস। পিসমিল ফ্যাশন আবার কি, এটা মানেটা কি বোঝাতে যাচ্ছে? দেখো, দেখো, এটা হচ্ছে কি ছোট অল্প অল্প করে, হ্যাঁ। পিসমিল ফ্যাশন মিনস ডুইং সামথিং ইন আ সিরিজ অফ স্মল সেপারেট স্টেপস অর পার্ট রাদার দ্যান অল অ্যাট ওয়ান্স। কারণ সেই সময় যেহেতু মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা ওরকম ছিল না, ধাপে ধাপে কোনোভাবে এদিক ওদিক করে কাটে কুটে, হ্যাঁ, ওই সেই খামচে মানে কামড়ে কামড়ে খাওয়ার মতো আর কি। দিস অ্যাপ্রোচ ইজ অফেন গ্র্যাজুয়াল, বিট বাই বিট, অ্যান্ড ক্যান সামটাইমস বি আনপ্ল্যানেড অর নট ডান ইন রেগুলার ওয়ে। তো এটাই সেটা দেখানো হয়েছে যে ওইরকমভাবে মোটামুটি তিনি একটু পড়াশোনা শিখেছিলেন। By her parents, she also received piano lessons. Virginia had unrestricted access to her father's vast library, exposing her to mass of the literary canon. This resulted in a greater depth of reading than any other galo. বলছে ইভেন টুডে, তিনি লিখছেন লেটার, হ্যাঁ, যে ইভেন টুডে দেয়ার মে বি প্যারেন্টস হু উড ডাউট দ্য উইজডম অফ অ্যালাউইং আ গার্ল অফ 15 দ্য ফ্রি রান অফ আ লার্জ অ্যান্ড কোয়াইট দেখো আনএক্সপারগেটেড লাইব্রেরি। যে এখনও এই দিনেও, এই আধুনিক যুগে এসেও এখনও অনেক পিতামাতা আছে যারা এখনও ভাববে যে মেয়েদেরকে 13, 14, 15 বছর বয়সে মেয়েদেরকে ফ্রিলি কোনো লাইব্রেরিতে ঢুকতে দেওয়া যায় কি না। মানে এখনও ভাবে, কিন্তু সেই সময়ে আমার বাবা আমাকে অ্যালাউ করেছিল। দেখো, বাট মাই ফাদার অ্যালাউড ইট, দেয়ার ওয়ার সার্টেন ফ্যাক্টস, ভেরি ব্রিফলি, ভেরি শাইলি হি রেফার টু দেম। এমনকি কিছু কিছু ফ্যাক্ট ছিল যেগুলো তিনি আমাকে রেফার করতেন। ইয়েট রেড হোয়াট ইউ লাইক, আমার বাবা বলতেন কি, যা তোমার ভালো লাগবে তুমি তাই পড়বা। হি সেইড অল ইজ বুকস ওয়ার টু বি হ্যাড উইদাউট আস্কিং, হ্যাঁ, যে আমার যে কোনো বই না চেয়ে তুমি পড়তে পারো, এরকম একটা ফ্রিডম তিনি পেয়েছিলেন। কিন্তু আমরা বলি কি, বই পড়া মানে কি, বলো, ডাক্তার হওয়া যাবে না নাকি? বেশি বেশি গল্প বই পড়লে কি ডাক্তার হওয়া যাবে? স্যার আমাদেরকে তো সেটা পড়তে দিত না স্যার, কোনো বই পড়া যাবে না। এই জন্য ওসব আজে বাজে বই পড়া যাবে না। গল্প বই পড়া বা এগুলো পড়া বলতে আমরা আজে বাজে বই বলে থাকি, হ্যাঁ। সাহিত্য পড়াটা আজে বাজে পড়া হয় বাপ মার কাছে, সন্তানদেরকে সাহিত্যিক হওয়ার দরকার নেই,
জ্ঞানী হওয়ার দরকার নেই, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, টাকা ইনকাম করতে হবে, এই হচ্ছে আমাদের ধান্দা। তো যাই হোক, তাই দেখাচ্ছে যে পরিবারের দিক থেকে, তার বাবার দিক থেকে কতখানি সাপোর্ট সে পেয়েছিল। তা বলছে বিগিনিং ইন 1897 ভার্জিনিয়া রিসিভড প্রাইভেট টিউটরিং ইন ক্লাসিক্যাল গ্রিক অ্যান্ড ল্যাটিন। One of her tutors was Clara Patter, who was instrumental to her classical education, with another Janet Case becoming a lasting friend and introduced her to the suffrage movement. এইটা হচ্ছে তার সবচেয়ে বড় সাফ্রেজ কি বলো, হোয়াট ইজ সাফ্রেজ? সাফ্রেজ বুঝো? ভোটাধিকার, নারীদের ভোটাধিকার অর্জন করার ব্যাপারটা, ঠিক আছে? তো দেখো, এই যে মুভমেন্ট টু ফাইট ফর উইমেন্স রাইট টু ভোট ইন দ্য ইউনাইটেড কিংডম, তাহলে সাফ্রেজ মানে ভোটাধিকার বোঝে, ঠিক আছে? মেয়েদের ভোটাধিকার অর্জন করা, সাফ্রেজ মিনিং দেখো, দ্য রাইট টু ভোট ইন পলিটিক্যাল ইলেকশন। তো সেই বিষয়ের সাথে পরিচিতি লাভ যখন সে করলো, এর মাধ্যম দিয়ে সে ওই যে ফেমিনিস্টিক আইডিয়ালের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছে। হ্যাঁ, তারপর হচ্ছে ভার্জিনিয়া অলসো অ্যাটেন্ডেড লেকচার্স অ্যাট দ্য কিংস কলেজ লেডিজ ডিপার্টমেন্ট। Although Virginia could not attend Cambridge, she was profoundly influenced by her brother Thoby's experience there. When Thoby went to Trinity in 1899, he became part of an intellectual circle of young men, including Clive Bell, Lytton Strachey, Leonard Woolf, whom Virginia would later marry, and Section Sidney Turner. He introduced his sister to this circle. এই সার্কেল কি করলো তাকে, দেখো, this circle formed a reading group that they named the Midnight Society, to which the Stephen sister would later be invited. স্টিফেন সিস্টারদের পরে দেখানো হয়েছে। এই যে ব্লুমসবেরির কথা একটা আসবে, এখানে আমরা একটু খেয়াল করি। দেখো, গর্ডন স্কোয়ার, আফটার দেয়ার ফাদার্স ডেথ, ভেনেসা অ্যান্ড অ্যাড্রিয়ান স্টিফেন ডিসাইডেড টু সেল দেয়ার ফ্যামিলি হোম ইন সাউথ কিংস্টন অ্যান্ড মুভ টু ব্লুমসবেরি, আ মোর অ্যাফোর্ডেবল এরিয়া। তাহলে বাবা মারা গেল, মারা যাওয়ার পর দ্য ডাকওর্থ ব্রাদার ডিড নট জয়েন দ্য স্টিফেন্স। এখানে ডাকওর্থ এবং স্টিফেন আলাদা হয়ে গেল কেন বলো তো? কারা স্টিফেন আর কারা ডাকওর্থ বলো? স্যার ভার্জিনিয়ার বাবার পক্ষ স্টিফেন আর মায়ের হাজবেন্ড ছিল ডাকওর্থ। তাহলে ওই যে, তাহলে মায়ের দিক থেকে, তাই তো, তারা হচ্ছে ডাকওর্থ ব্রাদার আর হচ্ছে স্টিফ। তাহলে দুইজনের সাথে আর মিললো না। হ্যাঁ, একটা ফ্যামিলিয়াল ব্যাপারটা খেয়াল করো। এর মানে কি, পরিবারই তো একটা নভেল নাকি? হ্যাঁ বলো তো? জি স্যার। এর পারিবারিক ঘটনাই তো একটা নভেল। The Dakot brothers did not join the Stephens in their new home. Gerald did not wish to, and George married and moved with his wife during the preparations. Virginia lived in the house for brief periods in the autumn. She was sent away to Cambridge and York for her health. She eventually settled there permanently December 1904. তো যাই হোক, এখানে যে বিষয়গুলো আমরা কিছু কিছু জানলাম, যে তার মলেস্টেশন থেকে শুরু করে ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড, তার শিক্ষা, এই মানে পারিবারিক নিরাপত্তা, সব কিছুগুলো নিয়েই নিশ্চয় তার মেন্টাল ওয়ার্ক মানে এটাই এসেছে আর কি। হ্যাঁ, তিনি ডিপলি এগুলোকে ভেবেছেন, সেগুলো নিয়েই তিনি অনেক লেখালেখি করেছেন আর কি। যাই হোক, অনেক কিছু আছে। তারপর তিনি কবে লেখালেখি শুরু করলেন, দেখো, মিসেস ডলওয়ে, প্রত্যেকটা রাইটিংই মোটামুটি এই জাতীয়। ওকে, যাক, তোমরা এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? এগুলো একটু পড়ার চেষ্টা করবা, মোটামুটি আরও ভালো হবে। তাহলে একটা লিঙ্ক করা যাবে, বিশেষ করে যদি বায়োগ্রাফিক্যাল এলিমেন্টের, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের কোনো বিষয় এই নভেলের সাথে আসতে বলে, তখন এগুলো দেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা, এখানে বাদ দিয়ে আমরা একটু ফেমিনিজম ওই সম্পর্কে একটু জানি। তোমরা এগুলো একটু পড়ে নিবা, এগুলো তোমরা একটু দেখে নিবা।
দেখো রাইজ অফ ফেমিনিজম, এই জিনিসটা যেহেতু তার রাইটিংয়ের ভিতরে কীভাবে কাজ করেছে এবং তিনি যে নভেলগুলো লিখেছেন অধিকাংশ এরকমই। দেখো, although the term feminism emerged in the late 19th century, the struggle for women's rights is much older. কারণ এটা একটা অর্গানাইজ রূপ পরে এসেছে, তার আগে নিশ্চয়ই নারী অধিকার নিয়ে আন্দোলন চলছে। ফর সেঞ্চুরিজ উইমেন ওয়ার ডিনাইড বেসিক ফ্রিডম, দে কুড নট ভোট, ওন প্রপার্টি ইন্ডিপেন্ডেন্টলি, পার্সু এডুকেশন অর পার্টিসিপেট ইন পাবলিক লাইফ। লিটারেচার ফ্রম ভেরিয়াস পিরিয়ডস রিফ্লেক্ট করছে কি আর্লি কোশ্চেন অফ দিস ইনইকুয়ালিটিস। অনেকেই এগুলো নিয়ে কথা বলেছে। তো ডিউরিং দ্য এনলাইটেন্ড, thinkers like Maria Stell asked why women endowed with reason like men were denied education. যে কেন মেয়েরা, তাই তো পুরুষদের মতো যুক্তিবাদী চিন্তাভাবনা থাকা সত্ত্বেও কেন তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হবে। দ্য মডার্ন ফ্যামিনিস্ট মুভমেন্ট বিগ্যান টু টেক শেপ ইন দ্য 18th century. Mary Wollstonecraft, A Vindication of the Rights of Women, is widely regarded as the first major feminist text. এখানে তিনি কী দেখিয়েছেন দেখো, দ্যাট উইমেন ওয়ার নট ন্যাচারালি ইনফেরিয়ার টু মেন, তারা ন্যাচারালি পুরুষদের থেকে ইনফেরিয়ার নয়, রাদার দেয়ার অ্যাপারেন্ট উইকনেস ওয়াজ আ রেজাল্ট অফ এডুকেশন অ্যান্ড সোশ্যাল কন্ডিশনিং। ওই যেটা বললাম আর কি, যে একজন মেয়ে, মনে করো মা বলল কি যে তোর ছোটো ভাইকে সাথে করে নিয়ে যা, এতে মানে ছোট ভাইটার মেন্টালিটির কথা ভাবো আর তার বোনের মেন্টালিটির কথা ভাবো, কে নিজেকে শক্তিশালী আর কে নিজেকে দুর্বল ভাবতে শুরু করেছে ওই জায়গায়, বলো তো? মানে সাইকোলজিক্যালি কে দুর্বল এবং কে শক্তিশালী নিজেকে ভাবা শুরু করছে ওই ক্ষেত্রে? স্যার মেয়েটা নিজেকে দুর্বল ভাববে। দুর্বল, এবং সেও যখন বড় হয়ে যাবে, তারও যখন সন্তান হবে বা তারও যখন ইয়া হবে, একই ঘটনা সেও ঘটাবে। সে ভেবেই নিয়েছে যে আমরা দুর্বল, আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এটা আমাদের নিরাপত্তার জন্য করা হচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই নিরাপত্তা, কিন্তু এই নিরাপত্তাটা কেন লাগবে? তাহলে সামাজিক সেটিংটা এত কেন নাজুক যে আমাদেরকে এই নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে, অথচ আমরা একই সমাজে আছি। হ্যাঁ, দেখো ভার্জিনিয়ার যে এক্সপেরিয়েন্স, তার সেই ডাকওয়ার্থ ব্রাদার্সের কাছ থেকে যে এক্সপেরিয়েন্স সে পেয়েছে, সেই এক্সপেরিয়েন্স তাকে কি বলে বলো? তার এক্সপিরিয়েন্স তাকে বোঝাচ্ছে না যে নিজের পরিবারেই যখন নিরাপত্তা নেই, তখন বাইরের মানুষ থেকে তাকে তো নিরাপদ রাখার ব্যবস্থা পিতামাতা করবে কি না বলো? একটা ছেলেকে নিয়ে যতটুকু না ভাবে একজন বাবা মা, মানে বাবা মা, মেয়েদের নিয়ে বেশি ভাবতে হয়, কারণ এখানে সামাজিক যে ট্র্যাপ, বায়োলজিক্যাল যে ট্র্যাপ, সেটা আসলে ছেলেরা পড়ে না, মেয়েরাই পড়ে যায়। এবং একবার সেই মেন্টাল জায়গাতে আঘাত লাগলে সেই মেয়ের যে সাইকোলজিক্যাল সেট আপটা, সেটা ঠিক থাকে না। তো এখানে সেই বিষয়গুলো বাবা মা ভেবে এত নিরাপত্তার ব্যবস্থা করতে হয় আর কি। শি ডিমান্ডেড ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন। হ্যাঁ, দেখো তিনি চেয়েছিলেন, কে কার কথা বলা হচ্ছে এখানে? এই যে ওলস্টোনক্রাফট। শি ডিমান্ডেড ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড রেশনাল সেলফ ডেভেলপমেন্ট ফর উইমেন, লেইং দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর ফিউচার ফেমিনিস্ট ডিবেটস। আরেকটা ব্যাপার হলো কি, সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো যে বয়সের একটা ব্যাপার আছে নাকি? বয়সের সাথে সাথে একটা বয়স থাকে যখন আমরা যুক্তিকে ভাবি না, আমরা তখন আবেগ বা আমাদের সেন্সুয়ালিটিকে নিয়ে আমরা বেশি আবেগে পড়ে যাই। সেটার যে বর্তমান অবস্থা, সেটা কি আমরা এখন তার উপকার বা অনুপকার ভোগ করছি না বলো? হ্যাঁ স্যার। এখন মোটামুটি ছেলে মেয়ে রিলেশনশিপ বলে যে সম্পর্কটা, মানে সম্পর্কের যে রিলেশনশিপ যে শব্দটা, এই শব্দটা কোন ক্লাস থেকে মোটামুটি ছেলেমেয়েরা এখন ভালোই শিখে গেছে বলো তো? স্যার 4-5 থেকে বুঝে গেছে। হ্যাঁ, ক্লাস থেকে স্যার। আগে আমরা 6-7 স্যার পর্যন্ত, স্যার আমি ক্লাস 10 থেকে প্রথম শুনেছিলাম। প্রথম না, আমরা ক্লাস 6-7 পর্যন্ত মানে লুকোচুরি খেলে বেড়েছি, বুঝতে পেরেছ, ছোটোবেলাতে। তারপরেও কখনো কারোর দিক থেকে খারাপ কিছুর ঘটনা ঘটেনি, কিন্তু এখন কি হবে বলো? এখন হবে সেগুলো? না স্যার। এখন তো হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখন যেভাবে বিভিন্ন ধরনের নিউজ ফেসবুকে দেখা যায় যে একটা 3-4 বছরের
ছোট বাচ্চাও এখন আর নিরাপদ না, নাকি? এমনকি খুবই কাছের মানুষ থেকেও নিরাপদ না। তাহলে এই যে সেন্সটার যে ডেভেলপমেন্ট, এগুলো তো আস্তে আস্তে হয়েছে। এগুলো তো এমনটা যদি থাকতো তাহলে তখনও তো এমনটাই হতো, কিন্তু এখন সেই জিনিসগুলো এখন বেশি মাত্রায় হচ্ছে। হ্যাঁ, তাই বলছি এই যে ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো, দেখো ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, এটা কোথা থেকে শুরু, দেখো ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম এমার্জড in the late 19th and early 20th century, focusing primarily on legal rights and political participation. Women activists campaigned for educational access, property rights for married women, legal guardianship of children. দেখো প্রপার্টি রাইটস ফর ম্যারিড উইমেন, এখানে একটা বড় ধরনের সমস্যা। সেটা হচ্ছে মেয়েরা আসলে কখন সম্পত্তির মালিক হবে? বাবা মায়ের মেয়ে থাকতে, নাকি হাজব্যান্ডের ওয়াইফ হতে গিয়ে, নাকি ছেলের মা হওয়ার সময়? কোন সময় তার সম্পত্তি থাকতে হবে বলো? নাকি আদৌ তার সম্পত্তির দরকার নেই মেয়েদের? দরকার আছে স্যার। কিন্তু আমাদের সমাজ কি মেয়েদেরকে ধরেই রাখে যে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রথমত বাবা মা আছে, তারপরে তার হাজব্যান্ড আছে, তারপরে তার ছেলে আছে, নাকি? সম্পত্তি কেনার সময় আমরা এরকম ব্যাপারটাকেই, যদি আমার যদি মেয়ে থাকে আর আমার যদি একটা ছেলে থাকে, আমি যদি 10 বিঘা জমি কিনি, মেয়ের ভাগে কয় বিঘা পড়তে পারে? মানে আমি যখন কিনবো তখন আমি মেয়ের নামে কয় বিঘা দিব? স্যার যার যার ধর্মের নিয়ম অনুযায়ী দেয়া উচিত স্যার। স্যার আমরা সেটা তো মারা আমাদের যাওয়ার হিন্দু পরে, ধর্মে তো সেটা তো 100 টাকা পাবো না। সেটা তো মারা যাওয়ার পরে। আমি যখন মারা যাব তখন আমার সন্তানেরা কীভাবে ভাগ পাবে সেটা। কিন্তু এমনি আমি যেটা বলতেছি যে আমি ধরো জমি কিনতেছি, ঠিক আছে? তো আমি মনে করো জমি কিনতেছি, তখন আমি মনে করো যে আমার নামেই তো কিনবো, কিন্তু তারপরে সন্তানের নামে দেয় না কেনার সময়। তো সেই ক্ষেত্রে আমার হ্যাঁ, স্যার। মেয়ের নামে কতটুকু দিতে পারি আর ছেলের নামে কতটুকু দিতে পারি? ইকুয়ালিটি কি হবে? বা আমরা কখনো ভাববো? না, ছেলের নামে আপনি না, 7 শতাংশ দিতে পারেন আর মেয়ের সর্বোচ্চ 3। হ্যাঁ, মানে এটা আমরা ভেবেই নিই। হ্যাঁ, এমনকি যখন মনে করো একটা ছেলের এবং একটা মেয়ের প্রয়োজনে জমি বিক্রি করার দরকার আছে, তুমি কার প্রয়োজনে জমিটা বিক্রি করবা আর কার প্রয়োজনটা বলবা ওটার দরকার নেই বলো? ডেফিনেটলি মেয়ের। হ্যাঁ, মেয়েরটার ক্ষেত্রে কি বলবো, তোর দরকার নেই, এটা জমি জায়গা বিক্রি করে কি দরকার, নাকি? আর ছেলের হলে কি বিক্রি করে ফেলতে হবে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এগুলো সমাজভিত্তিক তো এসেছে, দেখেছি। এবং লিগ্যাল গার্ডিয়ানশিপ অফ চিলড্রেন, হ্যাঁ, চিলড্রেনের গার্ডিয়ান আসলে কে? যদি ডিভোর্স হয়ে যায়, স্বামী স্ত্রী ডিভোর্স হলে ওই সন্তান কার অধীনে যাবে? মানে কে ওইগুলোর অধিকার রাখতে পারে, কে দাবি করতে পারে যে ওটা ওর সন্তান? দুজনই দাবি করবে, কিন্তু থাকবে কার সাথে? এই জন্যই এত বাবার আইন কাছে এখন। স্যার। ছোট হলে মার সঙ্গে আর প্রাপ্তবয়স্ক হলে সে তার পছন্দ মতো। কিন্তু ওটা তো নিয়ম হয়েছে এখন, তো তখন ওই নিয়মটা ধরো নাই, তখন বউকে বাড়ির থেকে পিটিয়ে বার করে দিব, নাকি? সোল ফোল নিবি মানে হাত ভাঙে দিব, ঠ্যাং ভাঙে বার করে দিব, নাকি? এরকম না ব্যাপারটা? জি স্যার। তখন তো এরকমই ছিল যে যা কিছু ছিল লাঠির জোরে বা ক্ষমতার জোরে নিয়মকানুন হয়েছে। এখন তো লিগ্যাল কিছু নিয়মকানুন ইদানিং এসেছে, কারণ এটা আজ থেকে 100, 150, 200 বছর আগের ঘটনা মনে করো। তখন এরকমটা ছিল যে মেয়েরা জোর তুলে কথা বলবে। এখনও কি হয় না এরকম যে বাড়িতে মনে করো দরজাতে কেউ ঠোকা দিয়েছে দরজা খোলার জন্য, মেয়েও আছে ছেলেও আছে বাড়িতে, মা কাকে বলবে দরজা খোলার জন্য যেতে বলো? মেয়েকে। ছেলেকে। না না, ছেলেকে বলবে। মেয়ে তো যেতে, এই মেয়ে তুই ঘরের ভিতর যা, বলবে না? জি স্যার, স্যার। বাবা কিন্তু ছেলেদের অত কাজ করতে দেয় না স্যার, মেয়েদের এই দিয়েই কাজের করায়। ক্ষেত্রে এটা তো কাজ না, এটা দরজা এটা খোলা। সিকিউরিটির ক্ষেত্রে ছেলেকে বলবে হ্যাঁ, স্যার। ছেলেকে বলবে, এই তুই ঘর, মেয়েকে বলবে তুই ঘরের ভিতর যা, আর তুই এই যা, তুই গিয়ে দরজাটা খুলে দিয়ে আয়, দেখ তো কে আসলো। তো ব্যাপারটা এরকম, মানে একজন ঘরে আসছে, হয়তো পরিচিত লোকই আসছে, তারপরে মেয়েকে বলে তুই ঘরের ভিতর যা, তোর ভাই গিয়ে খুলে আসুক দরজা। তা ব্যাপারটা এরকম যে আমরা আগেই ভেবে দিচ্ছি, মানে আমাদের মেন্টাল সেটিংটা কোন জায়গায় আছে বলে আমাদের শর্ট করে আমাদের ব্রেন ভেবে যাচ্ছে যে কোথায় আমাদের কি করতে হবে। যেমনটা রাস্তায় চললে পারে হঠাৎ করে রিক্সা আমার একদিকে চলে আসবে, তখন আমরা করি কি? দাঁড়ায় থাকি না, আমরা একটু সরে যাই। মানে সরে যায়। আমরা একটু চালিয়ে স্যার। হ্যাঁ, মানে আমাদের সেন্স এত অ্যাক্টিভ, মনে করো তুমি অন্য কিছু ভাবতে ভাবতে আগে যাচ্ছ, হঠাৎ করে একটা রিক্সায় ধাক্কা দিবে, তুমি কিন্তু সরে যাচ্ছ।
ঠিক আছে, মানে ঠিক ওইরকম একটা ব্যাপার যে আমাদের সেন্সটা এমনভাবে আমাদের চিন্তাভাবনায় আছে যে আমরা শর্ট বলে ফেলছি, এই তুই ঘরের ভিতর যা, ও তোর ভাই যাক দরজা খুলে আসতে, এরকমটা। খাবার ক্ষেত্রেও, হ্যাঁ, বা যে কোনো সেরকম দায়িত্বের ক্ষেত্রে আমরা মেয়েটাকে বলতেছি তুই একটু পাশে থাক। কিন্তু সংসারের কাজের সময় আবার মেয়েকে ধরতেছি, কারণ সে সংসারের ভিতরে, বাইরের কাজগুলো আমরা ছেলেদের দিকেই করানোর চেষ্টা করি। যদিও এই অবস্থান এখন পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা সেই সময়ের কথা বলা হচ্ছে। এখনও যে পুরোপুরি এসেছে তা না, কিন্তু নারী স্বাধীনতার আবার একটা নেগেটিভ ফিলিং আমরা বর্তমানে অনেকখানি পাচ্ছি, মানে যেটা অবশ্য নেগেটিভ। হ্যাঁ, মানে মানুষ তো প্রধানত ওই যে বললাম যে পুলিশ না থাকলে যেমনটা হয়তো আর কি, যে হঠাৎ করে যদি পুলিশটা বলে আজ থেকে আমরা কাজ করবো না, তাহলে কোনো বাড়ির তালা ঠিক থাকবে না, থাকবে বলো? হুম, সব ভেঙে ভুঙে এক হয়ে যাবে। আর মেয়েদের অবস্থা যে কী হবে সেটা তো যুদ্ধক্ষেত্রের সময় বোঝা যায়, যুদ্ধের সময় আর এই সকল দুর্যোগের সময় যে মেয়েদের অবস্থা কী হয়। যেমন আমরা এই যে তোমার 2024 আন্দোলনে, যে জুলাই আন্দোলনে তো দেখলাম কী ঘটনা ঘটেছিল কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, শেষে তো মানে এমন ঘটনা ঘটলো যে আমার এক স্টুডেন্ট তো আমাকে সে কি মানে খুবই করলো, মেসেজ টেসেজ দিয়ে, স্যার এই ঘটনা ঘটে গেছে। তা কি বলবো বলো, কিছু বলার নাই। স্যার হ্যাঁ, ও ক্লাসেও বলেছিল হ্যাঁ বলেছিল, সম্ভবত। তোমাদের সাথে তো ছিল নাকি? হ্যাঁ, জি স্যার, হ্যাঁ সে তো অনিশা সম্ভবত। হ্যাঁ সে পড়াশোনায় করলো, তো আমি আর কি বলবো। তো দেখো মানে কে কোন জায়গায় কোন ধরনের নিরাপত্তা নিয়ে আছে। হ্যাঁ, তাই বলছে দেখো দেখো দ্য ওয়েভ ওয়াজ লিড বাই ফিগার সাচ অ্যাজ এলিজাবেথ, মানে এরকম একটা ওয়েভ শুরু হলো যে আমাদের একটা আন্দোলন করে তারা এইভাবে নিজেকে স্বাধীনতা, নিজেদের অধিকারগুলো আদায়ের জন্য চেষ্টা করেছে। এছাড়াও দেখো হাউএভার দ্য ফার্স্ট ওয়েভ প্রাইমারিলি রিপ্রেজেন্টেড মিডল ক্লাস এডুকেটেড উইমেন, মানে সেই সময় মোটামুটি একটু হায়ার ক্লাস সোসাইটির মেয়েরা বা এরা ফিল করতে শুরু করেছিল। ইট অফ এন ওভারলুকড ইস্যুস ফেসড বাই ওয়ার্কিং ক্লাস উইমেন, কিন্তু তারা তো আর উইমেন, বিশেষ করে উইমেন অফ কালার বা উইমেন লিভিং আন্ডার কলোনিয়াল রুল, এদের নিয়ে কেউ ভাবেনি। কিন্তু ওই সময় মোটামুটি মিডল ক্লাস এবং এডুকেটেড উইমেনরা আছে, তারা মোটামুটি এটা আন্দোলনটাকে শুরু করেছে। এরপর সেকেন্ড ওয়েভে হলো কি, ফেমিনিজম বিগ্যান ইন 1960s অ্যান্ড কন্টিনিউ এত। এখানে যেটা হয়েছে দেখো, দ্য স্লোগান ছিল কি, দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল। তাহলে এখানে মোটামুটি প্রথমে পার্সোনাল ব্যাপার থাকলে তার আস্তে আস্তে পলিটিক্যাল রিজনে চলে আসছে, সেটা বাড়ি সমাজ থেকে আস্তে আস্তে বেরিয়ে হ্যাঁ কর্মক্ষেত্রে চলে গেছে। দেখো হ্যাঁ বলছে বাট অলসো রিপ্রোডিউস ইন এভরিডে লাইফ ইনসাইড হোমস, রিলেশনশিপস, ওয়ার্ক প্লেস, মিডিয়া, কালচারাল নর্মস ইত্যাদি। মেজর ইস্যুস অ্যাড্রেস বাই সেকেন্ড ওয়েভ ফেমিনিস্ট ইনক্লুড ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন, আনইকুয়াল পে, রিপ্রোডাক্টিভ রাইটস। দেখো রিপ্রোডাক্টিভ রাইটস, হ্যাঁ এটা একটা ব্যাপার। এটা কি জিনিস, এ রাইটটা বলতে কি বোঝায়? রিপ্রোডাক্টিভ রাইট বলতে কি বোঝায়? বাচ্চা জন্ম দেওয়া, মানে কয়টা বাচ্চা সে নিবে। একজন মেয়ের মানুষের না যে দেখা যায় মেয়ের স্বাস্থ্য পারছে না, তারপরেও স্বামীরা জোর করে দেখাচ্ছে তাদেরকে একের অধিক সন্তান বা 10টা 12টা নিতে বলতেছে। এক্ষেত্রে নারীর কোনো সে নেই, সে না বলতে পারবে না, দখলে সে মরে যাবে সন্তান দিতে দিতে, তারপরেও তার স্বাস্থ্যের ব্যাপারে হয়তো স্বামীরা কিছুই করছে না। কিন্তু এখানে একটা অধিকার আছে যে একজন মেয়ে বলতে পারবে যে আর সন্তান নিবে, সে কয়টা নিবে তারও একটা অধিকার থাকতে হবে, এবং তার নিজস্ব বডির উপর একটা কন্ট্রোল থাকতে হবে। রিপ্রোডাক্টিভ রাইটস অ্যান্ড কন্ট্রোল ওভার ওয়ান্স বডি, এই যে আজকে যেটা বললো আর কি সিফাত, এটাও কিন্তু এই ফেমিনিজম যে আন্দোলনের এটাও একটা ফল এই ক্ষেত্রেই। হ্যাঁ দেখো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড ম্যারিটাল রেপ, এই যে এখানে যে শব্দটা দেখতে পাচ্ছ ম্যারিটাল রেপ, এই শব্দটা কিন্তু অনেক আগে থেকেই আসা, ঠিক আছে? কারণ এটা কেন এসেছে, স্যার তবে এটা পছন্দনীয় শব্দ না, হ্যাঁ আমি এটা ব্যক্তিগতভাবে। কেন এসেছে এর পিছনে নিশ্চয় একটা কারণ আছে। কারণটা হলো কি, নারীর একজন যে তার নিজস্বতা, তার অধিকারের ব্যাপারটাকে অনেক পরিবারে অনেক হাজব্যান্ডরা দেয় না। রেপ বলতে আসলে কি বোঝায়, রেপ শব্দটার সাথে কি যায়, রেপ শব্দটা আসলে কোন দিক থেকে আসে বলো? রেপ মানে হচ্ছে ফোর্সফুল কোনো কিছু, তাই তো? রেপ শব্দের সাথে যায় কি ফোর্স, যেমন রেপ অফ দ্য লক আমরা যেটা পড়লাম, ওটা কি যে জোরপূর্বক লকটা কেটে নেওয়া। তো এখানেও সে ম্যারিটাল রেপ বলতে এটাকেই বোঝানো হচ্ছে, যখন একজন ওয়াইফ তার হয়তো এখন মেন্টাল বা ফিজিক্যালি সে ফিট না, সে অবস্থাতেও যদি তার হাজব্যান্ড তাকে ফোর্সফুলি, তাই তো তার ফিজিক্যাল রিলেশনশিপের জন্য চেষ্টা করে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি ম্যারিটাল রেপ। বুঝতে পেরেছো? মানে তার ইচ্ছার বিরুদ্ধে, একজন নারীর বা একজন ওয়াইফের ইচ্ছার বিরুদ্ধেও যখন
এই চেষ্টা করছে বা মেন্টালি তাকে প্রেশারাইজ করছে, এটাকে ম্যারিটাল রেপ হিসাবে গণনা করা হচ্ছে, যেটা নারীরা অনেক আগে থেকে চেয়েছে। সেটাকে এখনও নারীবাদী যারা আছে তারা ফোর্স করতেছে যে এটাকে চালু করা হোক। যদিও এর মানে কি পজিটিভ একটা বিষয় রয়েছে, কিন্তু এটার নেগেটিভ ইউজটা ভালো হবে নাকি, রাজনৈতিক ইয়াতে খুব ভালো ইউজ করা যাবে এটাকে, যাবে কিনা বলো? জি স্যার, নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি পড়বে স্যার। বেশি হবে, কারণ এখানে তো আর মানে মূল কথা হলো মানুষ তো একটা নিয়ম ভালো ঠিক আছে, কিন্তু সে যত বেশি নিয়ম তত বেশি নিয়ম ভঙ্গ হলে নিয়ম না থাকার থেকেও আরও বেশি ক্ষতি হয়ে যায়। বুঝতে পেরেছ? মানে নিয়ম না থাকলে যে ক্ষতিটা হয়, ওই নিয়মটা হয়ে নিয়মটা যখন অপব্যবহার করা হয় সেটা আরও বেশি ক্ষতি করে ফেলে। এখানে একটা সমস্যা। যেমন এর আগে একটা আইসিটি ল তৈরি হয়েছিল না, বলো, এটা নিয়ে খুব হ্যাঁ ইয়া স্যার। হলো জি স্যার। যে ওখানে কী ছিল, ওই জায়গাতে দেখা যাচ্ছে রাজনৈতিক হিসাবে ওটাকে ইউজ করা যেত। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, যে কোনো কাউকে যে কোনো সময় ফাঁসানো যেত, কিন্তু ওটা ভালো, ওটা তো থাকার দরকার আছে, রুলসটা থাকার দরকার আছে, কিন্তু যদি রুলসটার সঠিক প্রয়োগ হয়, প্রয়োগ না হলে তো মানুষকে মানুষের বিরুদ্ধে ওটাকে অ্যাবিউজ করা যায় ভালো। এবার হচ্ছে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন অফ উইমেন। সেক্সুয়াল অবজেক্টিফিকেশনটা আসলে কি? সেক্সুয়াল অবজেক্টিফিকেশন শুধুমাত্র ব্রোদেল বা এটাকে বোঝানো হচ্ছে না। তুমি যখন টিভিতে অ্যাড দিচ্ছ, অধিকাংশ অ্যাডে ছেলে থাকে বেশি না মেয়ে থাকে বেশি, বলো তো? মেয়ে স্যার। মেয়ে থাকে স্যার। মেয়ে থাকে বেশি। এবং বিশেষ করে দেখবা যে রূপচর্চার বিষয়গুলো, যে উপাদানগুলো, যেগুলো যদিও কাজ করছে না, যদিও এটা অধিকাংশ ক্ষেত্রে কাজ করে না, তারপরও যেভাবে দেখানো হয়, তাহলে কি হচ্ছে সেটাকে। তারপর হচ্ছে অন্যান্য তো ইলিগাল কাজে তো ব্যবহার তাদেরকে করাই হচ্ছে। এবং হচ্ছে রিপ্রেজেন্টেশন ইন মিডিয়া লিটারেচার, যেটা বলা হচ্ছে, হ্যাঁ, যে মিডিয়া এবং লিটারেচার উইমেন্স সাইকোলজিক্যাল লিবারেশন, তার সাইকোলজিক্যাল লিবারেশনও থাকতে হবে। সাইকোলজিক্যাল লিবারেশন বলতে কী বোঝায়? ওই যে আগে রাইটারদের, হ্যাঁ, বিশেষ করে মেয়ে রাইটিং উৎসাহিত ছিল না, যে মনে করা হতো তারা তাদের মেন্টাল যে ফ্রিডমগুলো, তাই তো, বা তাদের অধিকারগুলো তারা বলার অধিকার রাখে না, প্রকাশ করার অধিকার রাখে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বিরুদ্ধে তারা মোটামুটি আন্দোলন করেছেন। তারপরে দেখ, উইম্যানহুড হ্যাড বিন কনস্ট্রাক্টেড বাই প্যাট্রিয়ার্কাল সোসাইটি টু ডিফাইন উইমেন অ্যাজ দ্য আদার, সেকেন্ডারি টু মেন। হ্যাঁ, এইটা বেটি ফ্রিডেন, এটা অনেকে অনেকভাবে লিখেছেন। তো এইভাবে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। এই নভেলটা না মানে পড়তে গেলে, এই বিষয়গুলো না জেনে পড়তে গেলে দেখা যাচ্ছে ভালো লাগবে না, মানে সেই জায়গাটা আসবে না, হ্যাঁ, যে আসলে কী লিখতে চাচ্ছে, কী বলা হচ্ছে। থার্ড ওয়েভ, দেখো এক একটা ওয়েভ কিন্তু, মানে এক একটা টাইম, এক একটা বিষয়, যে কার পরে কী অ্যাড হচ্ছে, প্রথমে কি দরকার ছিল ওটা পেয়ে গেল, তারপরে কি দরকার, তারপরে এইভাবে করে কি, যেমন আমাদের দেশে বর্তমানে আন্দোলন চলছে না, বলো, মোটামুটি এখন তো মোটামুটি কৃষকদেরও মনে হয় বিশেষ ক্যাডার দেওয়া যায় কিনা আমি ভাবতেছি, দিব কিনা বলো? দেওয়া যায় না এরকম কিছু? জি স্যার, আপনার একটা পোস্ট দেখছিলাম স্যার। তা ওইরকমই আর কি, যে জন্মের পর থেকে আমাদের সবাইকে বিশেষ ক্যাডারের একটা সনদ দেওয়া হয়ে যাক, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, বিশেষ ক্যাডার হয়েও আন্দোলন, ও বিশেষ ক্যাডার হওয়ার জন্য আন্দোলন, তার কি? তো সবাইকে বাংলাদেশ বলে দিক, বাংলাদেশে সবাই হচ্ছে একজন বিশেষ ক্যাডার। এর দরকার নেই, এরা পচে গেছে। এক বিশেষ ক্যাডার শব্দটা শুনলে আমাকে লজ্জা লাগে ইদানিং। হ্যাঁ, এই পরিচয়টা আমি দিতে পারি না, কেমন যেন লজ্জা লাগে, বুঝতে পারছো? এটা কেমন যেন একটা লজ্জা লাগে, ক্লিশে হয়ে গেছে এই শব্দটা আমাদের কাছে। এর কোনো মান সম্মান আছে বলে আমার কাছে একটা মনে হয় না। মান সম্মান যারা পাওয়া সেটা ওই প্রশাসন, পুলিশ, এরকম কয়েকটা ক্যাডারে পায়, বাকিগুলো কেমন যেন একটা খ্যাত লাগে। এদের আবার কেউ ক্যাডার বলে নাকি? হ্যাঁ, প্রাইমারি স্কুলদের দিয়ে দিক, সমস্যা কি? নার্স আছে না এখন, নার্সরা চাচ্ছে, বিসিএস সমমান চাচ্ছে, মাধ্যমিক স্কুলটা চাচ্ছে, তো তারপরে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকরা চাচ্ছে, আর কে বাদ থাকলো? মোটামুটি দিয়ে দিক সবাইকে, সমস্যা কি? আর নাই ক্যাডার সিস্টেমই বাদ দিয়ে সার্ভিস অনুসারে গ্রেড সিস্টেমে চালু করে দিক। এটা আলাদা সার্ভিস লেখে লাভ কি? এর কোনো বিশেষ কাজ নেই, এ দিয়ে দেশের কোনো উপকার হচ্ছে না। ওকে, তো যাই হোক, তো এইভাবে মোটামুটি ফোর্থ ওয়েভে কী আসলো দেখো। ফোর্থ ওয়েভ তো মোটামুটি এখন এই যে পরবর্তী এই সময়টি এসেছে, এটা আর এখন আমাদের দরকার নেই। এই জায়গাটা এখন যেহেতু ডিজিটালাইজেশনের অনেক সুযোগ এসেছে, ডিজিটালাইজেশনে এসে এই ফেমিনিজমের যে থিওরিটা, এটা অনেকখানি কেমন জানি নেগেটিভ দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, মেয়ে এখন যদি বলে যে আমার ভাই যদি বিড়ি খাইতে পারে, তাহলে আমি পারবো না কেন, বলো? আমারও তো অধিকার আছে নাকি খাবার, না বলতে পারবো?
না স্যার। এটা তো না বলা যাবে না। খাচ্ছে তো স্যার মেয়েরা সিগারেট স্যার এখন স্যার রাস্তায় স্যার তো যাই হোক, এগুলো ওপেন হচ্ছে অ্যাচিভমেন্ট অফ ফেমিনিজম। ফেমিনিজমের অ্যাচিভমেন্টগুলো কী কী? উইমেন্স রাইট টু ভোট, পার্টিসিপেট ইন পলিটিক্স, অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড প্রফেশনাল ক্যারিয়ার, লিগাল প্রোটেকশন এগেইনস্ট ডোমেস্টিক অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স, প্রপার্টি অ্যান্ড ইনহেরিটেন্স রাইট ফর উইমেন, রিপ্রোডাক্টিভ রাইটস অ্যান্ড বডিলি অটোনমি, এটা রিপ্রোডাক্টিভ রাইটস অ্যান্ড বডিলি অটোনমি এটা গুরুত্বপূর্ণ, প্রপার্টি অ্যান্ড ইনহেরিটেন্স রাইটস ফর উইমেন, রিকগনিশন অফ উইমেন্স লিটারেরি, আর্টিস্টিক অ্যান্ড হিস্ট্রিক্যাল কন্ট্রিবিউশন, যে লিটারেচার তারা লিখতে পারবে এবং তাদের কন্ট্রিবিউশনগুলোকেও স্বীকৃতি দিতে হবে। অ্যাওয়ারনেস অফ জেন্ডার অ্যাজ আ সোশ্যাল নট বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, দেখো অ্যাওয়ারনেস অফ জেন্ডার অ্যাজ এ সোশ্যাল নট বায়োলজিক্যাল, এই জেন্ডার বা লিঙ্গ নামক যে শব্দটা নারী পুরুষ এই জিনিসটা থাকবে না। এই জন্য এখন হচ্ছে কি, এখন আর ম্যাডাম ডাকা যাবে না বড় বড় পদের, কি ডাকা হয় সবাইকে এখন স্যার বলতে হবে নাকি, আর স্যার বলতে হবে। যেরকম যে জেন্ডারের যে পার্থক্যটা এটা যত বেশি কমায় আনা যায় সেটা করতে হবে। এটা অবশ্য দরকার আছে, জেন্ডার বেস যে ইয়াগুলো সেগুলো অন্তত কমানো যাবে, সেগুলোর জন্য সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন থাকতে হবে। হ্যাঁ, যাও এছাড়াও চ্যালেঞ্জ যেগুলো সেগুলো এখনও চলছে, জেন্ডার বেস ভায়োলেন্সগুলো, ওয়েজ গ্যাপস, হ্যাঁ, মজুরি, বিশেষ করে যারা শ্রমিক লেভেলের একজন পুরুষকে যে বেতন দেওয়া হয় একজন নারীকে তার হাফ দেওয়া হতো আগে। হ্যাঁ হ্যাঁ, ডাবল বার্ডেন অফ ওয়ার্ক অ্যান্ড হাউস হোল্ড রেসপন্সিবিলিটি, দেখো ডাবল বার্ডেন অফ ওয়ার্ক অ্যান্ড হাউস হোল্ড রেসপন্সিবিলিটি। এখন একজন মেয়ে এই জায়গাটায় এখন কি করা যাবে, এই জায়গাটায় বলো, যে দুইজনই মনে করো এখন বিসিএস ক্যাডার, হ্যাঁ, দুইজনই ছেলে, মানে স্বামী স্ত্রী দুইজনই, এখন কি করা যায় এক্ষেত্রে? পরিবার দেখবে কে বলো? স্যার আবার বাড়িতেও তো ঝামেলা। হ্যাঁ, পরিবার দেখবে কে? ছেলেটা না মেয়েটা? রান্না বান্না করবে কে? স্যার মেয়েটা অবশ্য নাও করতে পারে, কারণ তারা দুইজনই সেম পোস্টে আছে। সেটা নিয়েই তো ঝামেলাটা হয়ে যাচ্ছে, সেইখান থেকেই তো ডিভোর্স এত, হ্যাঁ, এত ডিভোর্স, এত এইটা তো আইনের থেকে সবচেয়ে ব্যাপারটা বেশি ব্যাপার হলো পারিবারিকভাবে সমঝোতা করা। এটা তো সমঝোতা ছাড়া তো আর সম্ভব না, সম্ভব বলো? যে দুইজনই না স্যার। সমানভাবে ভাগ করে নিবে, যে দুইজনই রান্না করবে, তাহলে ছেলেদের আগে থেকে রান্না বান্না শিখতে হবে, তারপরে সন্তানকে স্কুল কলেজে নিয়ে যাওয়া থেকে শুরু করে এরকম তাহলে দুইজনকে করতে হবে, এই তো, যদি দুইজনই চাকরি করে করতে হবে না? স্যার ভাগ করে নিতে হবে যে আমি এইগুলো করি তুমি ওইগুলো করো। হ্যাঁ, সেটা তো বলতেছি, এটা তো সমঝোতার একটা ব্যাপার আসতে হবে। সমঝোতা ছাড়া জোর করে এটা করতে গেলেই তো হিতে বিপরীত হচ্ছে নাকি, দিয়ার সংসার টিকতেছে না, টিকতেছে বলো? সংসারের মেইন গন্ডগোল তো এখান থেকেই হয়, যে আমি আমার মতো করে ঘুমাতাম না। তোমরা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পড়েছিলে না, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, যে সে কি মানে কি বলছে সে, যে আমার মতো করে আমি ঘুম থেকে উঠবো, যখন খুশি তখন উঠবো, তুমি আমার রুমে অনুমতি ছাড়া ঢুকবে না। ঠিক আছে তো? স্বামীকে বলছে কি, তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকতে পারবে না। ঠিক আছে তো? তারপরে আরও কত কিছু যে দিয়েছিল, হ্যাঁ, প্রভিসর সিনে সেইটা। তাহলে হচ্ছে লিমিটেড অ্যাক্সেস টু হেলথ কেয়ার ইন ম্যানি রিজিয়ন্স, এগুলো এখনও আছে, এগুলো আগে ঠিক করতে হবে। কালচার অ্যান্ড রিলিজিয়াস রেস্ট্রিকশন, এই যে রিলিজিয়াস যে রেস্ট্রিকশনগুলো আছে, কালচার, অবজেক্টিফিকেশন ইন মিডিয়া, অধিক মাত্রায় মেয়েদেরকে ইউজ করে ওদেরকে অবজেক্টিফাই করে ফেলা, আনইকুয়াল রিপ্রেজেন্টেশন ইন লিডারশিপ পজিশন, যে দেখা যায় লিডারশিপ পজিশন 100 জন ছেলে হলে 2-3 জন মেয়ে আছে, তাহলে এই পজিশনগুলোতে মেয়েদেরকেও আস্তে আস্তে বাড়াতে হবে। তো এগুলো হচ্ছে কি ফেমিনিজমের মানে কি বলবো, আন্দোলনের ফেমিনিস্ট যে মুভমেন্ট, হ্যাঁ, যে বিশেষ করে কিছু অ্যাচিভমেন্ট আছে, কিছু এখনও লক্ষ্য অর্জিত হয়নি, সেগুলো লক্ষ্যগুলো অর্জন করার এই ব্যাপারগুলো আছে। তো এখানে যেটা বললাম, ওই যে ম্যারিটাল রেপ যে ব্যাপারটা, সেটা তো বর্তমান নিয়ে খুব আলোচনা চলছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যদি চালু হয়, বললাম যে পজিটিভ নেগেটিভ উভয়ই ব্যাপার রয়েছে। এখন এর কি করা যাবে বলো? কারণ মানুষ শয়তান বলেই তো এই যে সেই শয়তানের যে কারসাজি শুরু হয়েছে, সেখান থেকে এখনও মানুষকে রক্ষা করা এত সোজা না। ওকে, তো যাই হোক, আজকে একটু এখানেই শেষ করতে হবে। তো আমরা একটু দেখলাম, পূর্ববর্তী কিছু বিষয়গুলো একটু আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা টেক্সটের যে সামারি বা এগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ফেমিনিজমের এই ব্যাপারগুলো আমি একটু আরও দিয়েছি, তোমরা একটু চেষ্টা করবে এটা, যে ফেমিনিজম এবং ভার্জিনিয়া উলফ এই দুজনের মানে এই তত্ত্বের সাথে তার সম্পর্কটা কেমন, এবং তিনি তার কোন কোন রাইটিংয়ের ভিতরে কী কী মতবাদ দেওয়ার চেষ্টা করেছেন, বিশেষ করে টু দ্য লাইট হাউসের ভিতরে তিনি কী কী বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। দেখে এখানে বলছি, ইন কন্ট্রাস্ট লিলি ব্রিস, দেখো, ইন দ্য আর্টিস্ট ইন টু লাইট হাউস রিপ্রেজেন্ট দ্য উইমেন স্ট্রাইভিং ফর ক্রিয়েটিভ ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, শি স্ট্রাগল টু অ্যাসার্ট হারসেলফ
দেখো নিজেকে অ্যাসার্ট করার চেষ্টা করছে। কারণ কি, মিস্টার ট্রান্সলি ডিসমিসিভ রিমার্ক, তারা বলছে কি উইমেন ক্যান নট পেইন্ট, উইমেন ক্যান নট রাইট, এই কথা যখন বলেছে তখন সে অ্যাসার্ট করতে যাচ্ছে যে না আমরাও পারি। আলটিমেটলি লিলি কমপ্লিটস হার পেইন্টিং সিম্বলাইজিং দ্য ট্রায়াম্প অফ উইমেন্স আর্টিস্টিক অ্যাম্বিশন ওভার প্যাট্রিয়ার্কাল ডাউট। থ্রু লিলি ওল্ফ আর্টিকুলেটস হার ফেমিনিস্ট ড্রিম অফ উইমেন ক্রিয়েটিং ফ্রিলি উইদাউট কনস্ট্রেন্ট। মানে এখানে এই জাতীয় বিষয়গুলো, হ্যাঁ, যে উইমেন মাস্ট হ্যাভ মানি অ্যান্ড আ রুম অফ আর ওন, বিশেষ করে এইটা আ রুম অফ ওয়ান্স ওন, প্রত্যেকটা নিজস্ব রুম দরকার। কারণ কি, সেই রুমে সে স্বাধীনতা বোধ করতে পারে, এরকম নিয়েও তিনি লিখছেন আ রুম অফ ওয়ান্স ওন। তিনি অনেকটা এসেও লিখছেন যেগুলো সবই মোটামুটি তার এই আইডিয়ালগুলো নিয়ে লেখা। হ্যাঁ, আচ্ছা তাহলে এগুলো একটু দেখবা, ঠিক আছে সবাই? হ্যাঁ স্যার। তো আগামী দিন তোমরা একটু এই যে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস এগুলো একটু দেখে নিবা। আগামী দিন আমরা মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ যে পার্ট ওয়াইজ যে টেক্সটটা আছে সেটা আমরা একটু সামারি অনুসারে পড়বো। কয়টা পার্ট আছে বলো তো ইয়ার নভেলের? 3টা। 3টা, তাই তো? 3টা স্যার। 3টা পার্ট আছে এবং 3টা পার্টের যে একটা রিলেশন, হ্যাঁ, সেগুলো কিন্তু বিশেষ সিম্বলিক বিষয়গুলোকে রেফার করছে। তো ঠিক আছে, আমরা আগামী দিন পড়বো। তো আজকে এখানে শেষ করছি। তো সবাই ভালো এই থেকো। শীটটা দিয়ে দিন। হ্যাঁ, আমি শীটটা দিয়ে দিব, সমস্যা নেই, শীটটা আমি দিয়ে দিব। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।